কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে মনীষ রয়েছে আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিং এ। মনীষ একটি ইউটিউব চ্যানেল স্টার্ট করার কথা ভাবে এবং সেখানে হরর কন্টেন্ট দেবে, এরকমই ছিল তার প্ল্যান। কিন্তু এই হরর কন্টেন্ট শুট করতে তারা এমন একটা জায়গাতে যায় যেখানে গিয়ে তারা ফেঁসে যায় এবং সেখান থেকে ফেরার পর তাদের সাথে এমন কিছু অ্যাক্টিভিটি শুরু হয় যা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। আজকের এই এপিসোডটা শেষ অবধি শুনুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এবং আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ঘটনাতে চলে যাব। কিন্তু আপনারাও যারা যারা আপনার নিজস্ব ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো তন্ত্র রিলেটেড হেল্প বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। চিন্তা করার কোনো কারণ নেই, এই নাম্বারটি আপনারা অনস্ক্রিন দেখতে পেয়েছেন, যেমন ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টেও আপনারা এই নাম্বারটি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো মনীষ, কেমন আছো? হ্যাঁ কৌস্তব দা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি হ্যাঁ। থাকো কোথায়? আমি আলিপুরদুয়ারে থাকি, নর্থ বেঙ্গল। আচ্ছা, নর্থ বেঙ্গল। তুমি আমাকে জানিয়েছিলে যে তোমার একটা ইউটিউব চ্যানেল শুরু করার পার্সপেক্টিভে হ্যাঁ তুমি হ্যাঁ এমন একটা জায়গাতে গিয়ে ফেসে গেছিলে যেটা সত্যি কথা বলতে খুবই আনন্যাচারাল কিছু ব্যাপার, এবং টোটাল যে ঘটনাটা রয়েছে এই ঘটনাটা সত্যি কথা বলতে খুবই টেরিফিক একটা ঘটনা। হুম। কি ঘটেছিল মনীষ, আমি একদম শুরু থেকে জানতে চাই, কি হয়েছিল তোমাদের সাথে? তো ঠিক আছে, আমি শুরু থেকে বলছি জিনিসটা। তো প্রথমত আমি আলিপুরদুয়ারে থাকি, আর এখন আমি কলেজের ফাইনাল ইয়ারে, আমি কোচবিহার রেসিডেন্সিয়াল কলেজে ফিলোসফি অনার্স নিয়ে পড়ি। তো ঘটনাটা হচ্ছে 2019-এর। 2019-এ আমি ক্লাস 9-এ পড়তাম। তো 2019-এর ডিসেম্বরের দিকে, মানে স্টার্টিং আর কি, আমার ইউটিউব চ্যানেলের। তো ফার্স্ট আমি একটা ইউটিউব চ্যানেল করি 2019 সালের ডিসেম্বর মাসে। তো ওই ইউটিউব চ্যানেলটাতে আমি মানে হয় না, মানে অন্য কারো অ্যাকাউন্ট থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে ছাড়া, তো এভাবে আর কি আমি ভিডিওগুলো ছাড়তাম ওখানে। তো আমি দেখছি যে মানে ভিডিও ছাড়ছি, মোটামুটি রেসপন্স আসে, খুব একটা বেশি আসছে না, মানে নানান ধরনের কন্টেন্ট ছাড়তাম। তো একদিন আমি একটা হরর, মানে হন্টেড ভিডিও ছাড়ি আর কি, হরর ভিডিও, মানে ভূতে বেসিক্যালি রিলেটেড। তো ওই ভিডিওটার মধ্যে বেশ খানিকটা মানে রেসপন্স এসেছিল। তখনকার সময়, আজ থেকে 6 বছর আগে, মোটামুটি 30 to 40K মানে শর্টস ভিডিও ছিল, ওরকম রেসপন্স এসেছিল। তো তারপর ভাবলাম যে অডিয়েন্স যেহেতু মানে হন্টেড বিষয়ে জানতে বা মানে ওদের কিউরিওসিটি বেশি থাকে এই জিনিসটা নিয়ে, তো আমি ভাবলাম যে আমি একটি মানে প্রপার হন্টেড চ্যানেল খুলবো, মানে একটা হন্টেড ভিডিও বানানোর জন্য চ্যানেল খুলবো প্রপার। তো একটা চ্যানেল খুললে তো মানে একা একা সবকিছু সামলানো সম্ভব না। তো তার জন্য আমি চ্যানেলটার মধ্যে মানে আরো কিছু জনকে যোগ করার জন্য, আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদের আমি নাম নিব না, মানে মেইনলি আমি 4 জনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো 4 জনের সাথে কন্ট্যাক্ট করে বলছি যে ভাই তোরা কি আমার সাথে মানে এই চ্যানেলের মধ্যে কাজ করবি বা এরকম ভিডিও বানাবি? তো তাদের মধ্যে 4জনই আমার সাথে রাজি হয় কাজ করার জন্য। তো তখন আমরা জানতাম যে আমাদের আলিপুরদুয়ারে, মানে নামটা আমি উজ্জ্বল রাখছি, কলেজটার আর হচ্ছে মানে এরিয়াটার নামটা, এরিয়াটা আমি বলছি, এরিয়াটা বলতে গেলে প্যারেড গ্রাউন্ড এরিয়া, ঠিক আছে? আমাদের এখানে একটা বড় গ্রাউন্ড আছে, প্যারেড গ্রাউন্ড। তো ওই এরিয়াতেই বেসিক্যালি ওই কলেজটা আর কলেজের যে বয়েজ হোস্টেলটা ওটা আছে। তো আমি বন্ধু বান্ধবের সাথে কন্ট্যাক্ট করি, বলি যে ভাই একদিন চল, এরকম এরকম ব্যাপার, যে একটু ভিডিও বানাতে হবে, ইউটিউব চ্যানেলে পোস্ট করবো। তো তারা 4জনই আমার সাথে যাওয়ার জন্য প্রথমত রাজি হয়। তো আমরা ফার্স্টে ঠিক করি যে আমরা একদিন দিনের বেলা যাব, ঠিক আছে? ওকে। তো তখন হচ্ছে মানে শীতকাল, ডিসেম্বর জানুয়ারি মাস পড়ে গেছে, শীতকাল। তো একদিন আমরা ঠিক করি যে ওখানে যাবো, মোটামুটি জানুয়ারি মাস চলে এসেছে 2020। তখন ঠিক করি যে যাব। তো একদিন ঠিক করলাম, তারপরে মানে গেলাম ওখানে, গিয়ে কলেজের ভিতরে ঢুকলাম। ঢুকে নিয়ে মানে কলেজে আমি ব্যাকগ্রাউন্ডে মানে জায়গাটার ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। কলেজটা এন্ট্রি গেট, ঠিক আছে? এন্ট্রি গেট, আর ওটা না মানে একটু যে গ্রাম সাইডে দেখতে পারবো তুমি, আল থাকে না পাতলা,
ওই আল বরাবর রাস্তা কলেজের দিকে যায়, খুব একটা চওড়া রাস্তা না, মানে জাস্ট একটা বাইক ঢুকতে পারবে বা দুইটা মানুষ পাশাপাশি হাঁটাহাঁটি করতে পারবে এরকম আর কি স্পেস যাওয়ার জন্য, আর দুই সাইডে মাঠ, ঠিক আছে। তো ওরকম একটা জায়গা, তো কলেজের ভেতরে আমরা ঢুকলাম সেদিন। ইয়ে ঢোকার পর আর ওই বয়েজ হোস্টেলটা যে ছিল কলেজের থেকে মোটামুটি 100 মিটারের দূরত্বে ছিল। আর যেহেতু ওটা অ্যাবেন্ডেন ছিল তো চারিদিকে জঙ্গল গাছপালায় ভর্তি ছিল। তো এই জন্য আমরা হাতে করে একটা মানে ওই যে খুকুরি টাইপ হয় না, দাও, তো নেপালিরা ওটা, ইউজ করেন, যেটা হ্যাঁ গোর্খারা ইউজ করেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরকম একটা জিনিস নিয়ে গেছিলাম যাতে জঙ্গল পরিষ্কার করে ভেতরে ঢুকতে পারি। তো প্রথমত কলেজটাকে বাদ দিয়ে যে 100 মিটার মানে রাস্তা পার হয়ে নিয়ে ওই বয়েজ হোস্টেলে যেতে হবে, টোটাল জায়গাটাই জঙ্গলে ভর্তি, আর আশেপাশে কোনো বাড়িঘর কিচ্ছু নেই, ঠিক আছে। হুম হুম। বাড়িঘর কিচ্ছু নাই, তো আমরা চারজনই আর কি মানে ওখানে যাচ্ছিলাম আর কি। একজনকে বললাম যে ভাই তুই জঙ্গলটা কাট। ও জঙ্গলটা কাটলো, একটা রাস্তা বানাইলো ওখানে যাওয়ার জন্য। তো তারপর আমরা ওখান দিয়ে গেলাম ভেতরে। আর কলেজ মানে হোস্টেলটাতে যাওয়ার আগে তোমার হচ্ছে একটা শিবলিঙ্গ, তোমার বট গাছ আছে, বট গাছটার মধ্যে কোনো রকম মানে পাতা নেই, ঠিক আছে, মানে একদম পাতা টাতা নেই, মানে প্রচন্ড নোংরা হয়ে আছে জায়গাটা। আর একটা শিবলিঙ্গ রাখা, ঠিক আছে, আচ্ছা নিচে। আচ্ছা। হ্যাঁ, খুবই জর্জরিত, মানে গোল ওই যে তোমার পাকার একটা ইয়ে করা থাকে না, আর হুম শিবলিঙ্গের চারিদিকে তোমার হুম। বট গাছে, তো ওটা ছিল খুব ভাঙা চোরা একদম নোংরা অবস্থা। তো শিবলিঙ্গ ছিল ওখানে একটা, আর বট গাছটা ছিল ওখানে। কেন রাখা ছিল আমি জানি না, আমি তো মানে ছোট থেকেই আছি এখানে, ওখানে অনেকবার গেছি কলেজের ওখানে, কিন্তু ভেতরে ঢুকিনি ওই হোস্টেলটার। তো হুম। তারপর আমরা ওখানে ভিডিওটা শুট মানে ওখানে শুট নিলাম, একটা হরিফাইং মানে একটি সিন না। তো ওটা শুটটা নিলাম, নিয়ে ভেতরের দিকে ঢুকলাম। ওখানে বিশ্বাস করবা না তুমি, ঠিক আছে, হুম। বিশ্বাস করো না, ওখানে একটা মানে কুকুর বেড়াল বলো কি কোনো মানে প্রাণী মানে ওখানে মানে থাকে না আর কি, দেখা যায় না ওখানে, ঠিক আছে, হোস্টেলটা আচ্ছা। ওখানে। হুম। তো এবার হোস্টেলটার আমি ডিসক্রিপশনটা দিই। হোস্টেলের মানে টোটাল এরিয়াটা একদম বাউন্ডারি দেওয়া ওয়াল দিয়ে, ঠিক আছে, বড় পাঁচিল করা, মোটামুটি 5-6 ফিট হাইট হবে ওই পাঁচিলটা। তো মেইন যে গেট আছে, পেছনে একটা গেট আছে, সামনে একটা গেট আছে, বড় সামনে বড় গেট। তোমাকে আমি একটা ফটো পাঠাইছি হোস্টেলটার, মানে একটা না, দুটা ফটো পাঠিয়েছিলাম, তো তুমি দেখলে বুঝতে পারবা কেমন জায়গাটা, হুম হুম হুম। ঠিক আছে। দেখেছি। বিল্ডিংটা হচ্ছে, হ্যাঁ দেখেছি। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এল শেপ বিল্ডিং, ঠিক আছে, ওকে। এল শেপ বিল্ডিং। আর ওপরে 3 তলা বিল্ডিং, আর ওপরে ওঠার জন্য একটাই আর কি সিঁড়ি। এল শেপের যে ওই যে তোমার যেখানে মানে আর কি মানে এই রাইট সাইড একটা পড়ে, লেফট সাইড একটা পড়ে, যে মিডিল পোর্শনটা, ওই মিডিল পোর্শনে শুধু একটাই সিঁড়ি ছিল, মানে এমন না যে একদম কর্নারে একটা সিঁড়ি আছে বা ওই কর্নারে সিঁড়ি আছে, একটাই সিঁড়ি উপরে ওঠার জন্য, ঠিক আছে। পেছন দিয়েও যাওয়ার জায়গা আছে, সামনে দিয়েও যাওয়ার জায়গা আছে। তো তারপর আমরা প্রত্যেকে ভেতরে ঢুকি সকালবেলা। বিশ্বাস করো আমরা 3 দিন ওখানে গিয়েছিলাম, ফার্স্ট ডে, সেকেন্ড ডে আর থার্ড ডে। আর এটা আমি ফার্স্ট ডের ব্যাপারটা তোমাকে শোনাচ্ছি। মানে এটা সকালবেলা? হ্যাঁ সকালবেলা, 2 দিন সকালবেলা গিয়েছিলাম, আর লাস্ট দিন হচ্ছে রাত্রিবেলা, Okay. 7টা 7:30 ঠিক আছে। হুম। ফার্স্ট জিনিসটা শোনাচ্ছি। তো ওখানে আমরা 4 জন গেছি। তো প্রত্যেকের কাছে মোবাইল ছিল আমাদের, ঠিক আছে, কিন্তু আমার মোবাইল দিয়ে ভিডিওটা শুট করতেছিলাম, কেননা আমার মোবাইলে মানে কোয়ালিটিটা তখন আর কি ভালো ছিল, 19-20, 2019-20 সামথিং টাইপ, তখন মোবাইল কতটাই বা ভালো হবে। তো আমার ক্যামেরাটা অতটা ভালো ছিল যে আমার মোবাইলে ভিডিও শুট হবে, এটা ঠিক করলাম। হুম। তো তারপর ওপরের দিকে উঠলাম, ঠিক আছে। সিঁড়ি দিয়ে উঠতেছি, সিঁড়ি থেকে ধরে গোটা বিল্ডিং এর প্রত্যেকটা ওয়াল, প্রত্যেকটা মানে জিনিস, দরজা ফরজা সব গলি পচে গেছে, ঠিক আছে। সব কি হয়েছে? মানে মানে তোমার মানে গলে গেছে আর কি, মানে গলে এত গেছে, বছর আচ্ছা। ধরে, হ্যাঁ গলে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। হুম হুম। আর ওই বিল্ডিংটার একটা মানে রুমেরও দরজা নাই কিন্তু, ঠিক আছে, ওকে। একটা রুমেরও দরজা নেই। আর জানলাগুলো যেগুলো আছে, জানলা আছে মানে কোনো রুমে জানলা আছে কিন্তু খোলা সব করে, একটা ভাঙা বা একটা পাল্লা আছে, একটা পাল্লা নেই, এরকম। তো আমরা 4 জনই উপরে উঠলাম। উপরে ওঠার পর 3 তলা বিল্ডিং, আমি 2 জনকে বললাম নিচে থাক, মানে ওখানে তোমার ওই যে নেশা টেশা করতে আসে তো অনেকেই, তো আমি বললাম যে নিচে থেকে পাহারাদারি করতো ওরা 2 জন। আমরা বাকি যারা ছিলাম তারা উপরে গেছি, আমি অ্যাঙ্কারিং করতেছিলাম, আর একজন বন্ধু আমার ক্যামেরা ধরছে। তো হুম। অ্যাঙ্কারিং করতেছি, ওখানে ভিডিও করতেছি, ভিডিও করতে মানে সব জায়গার মানে শুট নিচ্ছি, এই করতেছি ওই করতেছি। তো করার পর যেই মেইন ইনসিডেন্টের রুমটা ছিল, ইনসিডেন্টের রুমটার ভেতরে ঢুকলাম, ঢুকে নিয়ে ভিডিও টিডিও করলাম। বিশ্বাস করো সেদিন কিন্তু কোনো রকম প্রবলেমই হয়নি, ঠিক আছে, যে ওখানে সত্যিকারের কোনো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আগে হয়েছিল বা হচ্ছে আমাদের সাথে, এরকম কোনো কিছু আমাদের অতটা ফিল হয়নি তখন আর কি, মানে বড়দের মুখে শোনা বা এরকম গুজবের মতন লাগছিল।
নিজে চোখে তখন কোনো কিছু দেখিনি। তো ভিডিও টিডিও করে তারপরে চলে আসলাম, ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি সেদিন। আর আরেকটা জিনিস, ওই হোস্টেলটার তোমার দেখরেখ করার জন্য একটা বয়স্ক লোক ছিল, ঠিক আছে, 65 to 70 সামথিং এজ হবে ওনার। উনি মানে ওই ইয়েটার পেছন দিকে থাকতো, শুধু ওনারই বাড়ি ছিল, আর কারোর বাড়ি ছিল না আশেপাশে, ঠিক আছে। আর ওই লোকটা একাই থাকতো, ওনার ফ্যামিলির কেউ ছিল না, দেখরেখ করার জন্য থাকতো। তো সেদিন উনি ছিল না ওখানে, তার জন্য আমরা মানে ক্যাজুয়ালি ঢুকতে পারছি, কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। তো তারপর সেদিন ওখান থেকে চলে আসলাম, কোনো রকম প্রবলেম হয় না। তারপর ভিডিও করলাম, ভিডিও এডিট করে পোস্ট করলাম, দেখলাম মোটামুটি একটা ভিউ আসে, মানে লং ভিডিও যেহেতু 3K 4K এরকম রেসপন্স আসছিল। তারপরে ভাবলাম যে আরো তো ভিডিও করতে হবে, গ্রো হচ্ছে চ্যানেলটা। তারপর আমি ওই 4জনকে বলছি যে ভাই যাবি আরেকদিন দুপুরবেলা, তো এক একজন এক এক রকমের মানে বাহানা দিচ্ছিল, ভাই আমার হবে না, এ হবে না, ওই হবে না, বাহানা দিচ্ছিল, মানে যেতে পারবে না আর কি। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর তোমরা সবাই সেম এজ ছিলে না? ক্লাস হ্যাঁ, 9 সেম এজ, ক্লাস 9, ওকে। সেম এজ, ঠিক আছে। তো ওই 4জনকে আমি ফোন করছি, তো ওরা যাবে না বলছিল। তাদের মধ্যে আমি একজনের নামটা রিভিল করব, ওটা পরে, মানে থার্ড ডের ব্যাপারে, ঠিক আছে। হ্যাঁ, তারপর তো ওরা 4জন তো যাবে না। তো এখন তো একা একা গিয়ে তো সবকিছু করা সম্ভব না, ক্যামেরা ধরবো, অ্যাঙ্কারিং করবো, এভাবে বলা তো সম্ভব না। তার জন্য আমি আরেকটা বন্ধুকে ফোন করছি, ঠিক আছে। ওদের 4জনকে বাদ দিয়ে, তাদের মধ্যে কেউ ছিল না, ঠিক আছে। আরেকজনকে ফোন করছিলাম, তার নামটা আমি বলতেছি, তার নাম ছিল অমলেশ, ঠিক আছে। ওকে। ওকে ফোন করছে, ও আমাদের মানে এখানে আলিপুরদুয়ার থেকে মানে খোলটা নামে একটা জায়গা আছে, ঠিক আছে, এখানে মোটামুটি 3 কিলোমিটার দূর হবে এখান থেকে। ও ওখানে থাকতো, ওর বাবা আর কি পুরোহিত, ঠিক আছে। তো ওকে ফোন করি, বললাম যে ভাই যাবি, বলে যে ঠিক আছে চল। তো মোটামুটি ধরো জানুয়ারি মাসে তো গেছিলাম ফার্স্ট ডে, ভিডিও পোস্ট করলাম, 1 মাসের মতন দেখলাম যে ভিডিওতে কেমন রেসপন্স আসতেছে। তারপরে মোটামুটি ধরো মার্চের মতন চলে আসছে 2020, ঠিক আছে। লকডাউন চলে আসলো, মেবি 26 তারিখে লকডাউন হয়েছিল 2020 মার্চ মাসের। তো লকডাউন চলে আসলো, লকডাউন মানে টোটালি লকডাউন হয়ে গেল গোটা মানে টাউন। কিন্তু আমাদের এখানে কি বলতো, এখানে না তেমন একটা মানে এফেক্ট পড়ে না, যে পুলিশ আসতেছে সবাইকে বলতেছে, ওরকম কোনো ব্যাপার নেই। লোকজন নিজের মতন বেরোয়নি, আড্ডা মারতো রাস্তার মধ্যে, দোকান পাশার খালি বন্ধ থাকতো। তো আমাদের খুব একটা প্রবলেম হয়নি ওখানে যাতায়াত করতে। আর তখন হচ্ছে কলেজ যেহেতু বন্ধ, তো আমরা গেট দিয়ে না ঢুকে মানে যে দেওয়ালটা মানে পাশের যে দেওয়ালগুলো থাকে কলেজটাকে মানে ঘেরাও করার জন্য, সেই দেওয়ালগুলো টপকায় ঢুকছিলাম, ঠিক আছে। তো সেকেন্ড ডে আমি আরো ঠিক করি মার্চ মাসে যাব। তো গেলাম আমরা 2জন। ওটা ছিল তোমার দুপুর বেলার টাইম, ঠিক আছে। দুপুর বেলাতে গেলাম, দুপুরবেলায় গেলাম ওখানে, যেহেতু আমরা আগে গেছিলাম, ঠিক আছে, 1-1.5 মাস আগে গেছিলাম। যাওয়ার পরে ওখানে যে রাস্তাটা বানাইছিলাম আগে, ওটা ছিল, কোনো প্রবলেম হয়নি ঢুকতে। সেদিন ঢুকলাম ওখানে আমি আরো, মানে এটা সেকেন্ড দিনের ব্যাপারটা? সেকেন্ড দিনের ঘটনা। হ্যাঁ, তো ওখানে ঢুকলাম, ঢুকে নিয়ে আবার সামনের যে মানে এন্ট্রেন্সটা ছিল, এন্ট্রেন্স দিয়ে সামনের দিক দিয়ে ঢুকছি, পিছন দিক দিয়ে কিন্তু ঢোকার একটা রাস্তা আছে। ওই ঘরের মধ্যে তোমার সিঁড়ি থাকে না, যেটা সিঁড়ি রুম থেকে পেছন দিক দিয়ে একটা দেখবে গ্যাপ থাকে, সিঁড়ির সাইড দিয়ে ঢোকার, মানে 2 পাশে খোলা থাকে আর কি, ঠিক আছে। ওটা মানে সিঁড়ির পেছন দিকটাও একটা দরজা টাইপের ছিল, সামনের দিকেও একটা দরজা টাইপের ছিল। তো সেই দিন মানে সেকেন্ড ডে তো আমরা সামনে দিয়ে ঢুকছি, পিছন দিয়ে ঢুকিনি। তো সামনে দিয়ে ঢুকলাম, ঢুকে নিয়ে ফার্স্ট ফ্লোরে মানে উঠলাম। আমি আর ও ছিল সামনে, আমি ছিলাম পেছনে, ঠিক আছে। ও সামনে দিয়ে উঠতেছিলাম, আমি পেছনে দিয়ে উঠতেছিলাম। তো তখন না একটু কি বলতো, দুপুর টাইম, আর একটু মেঘলা ওয়েদার। মার্চ মাসে দেখবে উত্তরবঙ্গে তোমার একটু মানে মনসুন টাইপেরই থাকে। এখানে কখন মনসুন থাকে কখন কি থাকে বোঝা যায় না, যখন তখন বৃষ্টি নেমে যায়, ঠিক আছে। মেঘলা ওয়েদার, একটু অন্ধকার ছিল। তো আমি আরো উপরে উঠলাম। তো উঠার পর ওকে বললাম যে তুই ফার্স্ট ফ্লোরে থাক, ঠিক আছে, তুই ফার্স্ট ফ্লোরে থাক, আমি উপরে গিয়ে ভিডিওটা করে আসি। তো আমি উপরে উঠলাম, উঠে নিয়ে ভিডিও করতেছি। ভিডিও করার পর মানে আমি ওকে শুধু কি বলতো মানে নিজের যাতে মানে কোনো প্রবলেম না হয়, কেউ না এসে পড়ে, এর জন্য নিয়ে গেছিলাম। তার জন্য আমি নিজে ভিডিও করতেছিলাম আর কথা বলতেছিলাম। তো ও বললো যে ভাই আমার গার্লফ্রেন্ড ফোন করছে, আমি ফার্স্ট ফ্লোরে আছি, তুই সেকেন্ড ফ্লোরে যা। তো আমি একা সেকেন্ড ফ্লোরে গেছি, ঠিক আছে। ও নিচে ফার্স্ট ফ্লোরে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। সেকেন্ড ফ্লোরে উঠলাম, উঠে নিয়ে তোমার হচ্ছে আমি ভিডিও করতেছি।
আর হচ্ছে তোমার প্রত্যেকটা রুমে মানে ভিউটা নিচ্ছি, ভিউটা মানে জায়গাটা কেমন দেখতে, যে ইনসিডেন্টের রুমটা ছিল ইনসিডেন্টের রুমের তোমার ফুটেজ গুলা মানে ক্যাপচার করতেছি, ক্যাপচার করে ওটা রুম গুলো পেছনে না সিঁড়ি আছে, সিঁড়ি বলতে তোমার ছাদ আছে, ঠিক আছে, ওখানে তো একটা সিঁড়ির মতন জায়গা আছে একটু উপরে, মানে ধরো একতলা থেকে 1.5 তলায় গেলে যেই মানে হাফ সিঁড়ি থাকে ওরকম সিঁড়ি দিয়ে একটা প্রপার ছাদ আছে রুম গুলোর পেছনে, ঠিক আছে। মানে উপর। হ্যাঁ হ্যাঁ উপরে, মানে 1.5 তলা বলতে পারো, মানে সেকেন্ড ফ্লোরে যায়নি তখন, 1.5 তলা তো একটা ছাদ আছে। আর ওই মানে হোস্টেলটা প্রপার একদম মানে জঙ্গল দিয়ে মানে ঘিরে গেছে একদম, মানে ছাদ 3 তলা ছাদ পর্যন্ত জঙ্গল, ঠিক আছে। তো ওখানে গেলাম, বেশি দূর পর্যন্ত যাইতে পারিনি আর কি, ছাদের মিডিল পর্যন্ত, পোর্শন পর্যন্ত ওইখানে ভিউটা নিচ্ছি মানে শটটা নিচ্ছিলাম। নেওয়ার পর ফট করে আমার মনে হলো, ঠিক আছে, আমি জাস্ট সামনে মানে যাচ্ছি ভিডিও করতে, ফট করে মনে হলো পেছন থেকে নাকি দৌড় মারলো ফট করে, ঠিক আছে। আমার আমি হ্যাঁ দৌড় মারলো, আমি আর আমার বন্ধুই কিন্তু গোটা বিল্ডিং এর মধ্যে ছিলাম, আর কেউ ছিল না ওখানে। আমি ফার্স্টেই বলছিলাম কোনো পশু পাখি কুকুর বেড়াল কিচ্ছু থাকে না কিন্তু, ঠিক আছে, জীবনে আমি দেখিনি ওখানে। তো আমি আরো অনেক ছিলাম, তো আমি এরকম ফিল যখন করলাম ফট করে দৌড় মারলাম, ঠিক আছে। ওখান থেকে দৌড় মারে নিয়ে আমি যে ব্যালকনিতে ছিল ব্যালকনির সামনে গেলাম, গিয়ে নিয়ে ওকে আওয়াজ দিলাম, ও ছিল নিচের ফ্লোরে, আমি ছিলাম উপরের ফ্লোরে, ঠিক আছে। তো আমি ওকে আওয়াজ দিলাম, বললাম যে ভাই তুই কি উপরে আসছিলি? ও বললো যে ভাই আমি তো আসিনি, আমি তো কথা বলতেছি ওর সাথে, ও নিচের তলার ব্যালকনির মধ্যে ছিল। তারপর আমাকে বললো যে আমি আমি তো আসিনি। তারপর আমি বললাম না না ভাই ঠিক আছে। ও জিজ্ঞেস করলো ভাই কিছু হয়েছে নাকি, আমি বললাম না, ওকে আমি তখন ওই জিনিসটা বলিনি, লুকায় গেছে, ঠিক আছে, যদিও জায়গা ও আবার ও একটু ভীতু টাইপের ছিল, বুঝছো। তো তারপর আমি ওকে বলিনি, তারপর আমি ভিডিও টিডিও করে নিই, ওকে বললাম ভাই হয়ে গেছে চল। তারপর ওখান থেকে চলে গেলাম, মানে সেকেন্ডের জাস্ট একটা ফিল ছিল যে পেছন থেকে হয়তো কেউ দৌড় মারলো, মানে একটা মানে জাস্ট পেছনে ঘুরলাম, যেই মানে বের হওয়ার যে রাস্তাটা মানে যেখানে বেলকানিতে পৌঁছাবো গিয়ে, ঠিক আছে, ওখান দিয়ে মনে হচ্ছে কেউ সাইড সাইড করে চলে গেল, মানে এরকম ফিল হলো আর কি। মানে একটা কালো রঙের ইয়ে মানে অবয়ব টাইপের ছিল, কালো রঙের প্রপার হিউম্যান ফিগার, বাট মানে কোনো স্কিন দেখা যাচ্ছে বা কোনো স্কিন টোন বা কোনো কালার বা ওরকম কিছু না, একটা জাস্ট ব্ল্যাক কালারের মানে অবয়ব টাইপের ছিল, চলে গেলো সাট করে। দেখে তো প্রচন্ড ভয় পেয়েছি কিন্তু ওকে বলতে পারিনি, ঠিক আছে। ওখান থেকে চলে গেলাম। এবার ভিডিওটা আবার পোস্ট করলাম, মোটামুটি রেসপন্স আসলো। আসার পর ঠিক করলাম যে আবার যাব। থার্ড ডে এর ঘটনাটা হচ্ছে মেন ঘটনা। তো আচ্ছা। হ্যাঁ থার্ড ডে এর ঘটনাটা হচ্ছে মেন ঘটনা, যেখানে সব ইনসিডেন্ট সবকিছু হয়েছিল। তো আমি বলতেছি জিনিসটা। থার্ড ডে তে আমি যেই 4 জনের কথা ফার্স্ট বলছিলাম, ঠিক আছে, ওই 4 জনের মধ্যে একজন বন্ধুকে কল করি, তার নাম হচ্ছে গোপাল, ঠিক আছে। গোপালকে কল করি, বলি যে ভাই তুই কি যাবি আমার সাথে, একটু ভিডিও করতে লাগতো, রাতের বেলাতেই যাব, তুই যাবি আমার সাথে? আর ও বললো যে ভাই রাতের বেলা যাবি? বললো হ্যাঁ চল না একদিন। পুরো কনভিন্স করলাম, যেহেতু নিজের বুঝোই স্বার্থ, কি করবো, কনভিন্স করলাম, বললাম। তো তারপরেও অনেক কষ্টে রাজি হলো। তো তারপর আমরা একদিন রাত্রিবেলা ওখানে গেছি। সেই দিনটা হচ্ছে তোমার, আমার ঠিক মনে আছে, আমার বার্থডে হচ্ছে তোমার মে মাসে 28 তারিখ, মে মাসের ঠিক 27 তারিখে আমরা ওখানে গেছি। যখন আমি ওকে কল করছি, কনভিন্স করতেছিলাম ওখানে যাওয়ার জন্য, তো তখন ও নিজের মাসি বাড়িতে ছিল। মোটামুটি ধরো এপ্রিলের দিকে ওকে ফোন করছি, টোটাল মাসটাও ওখানেই ছিল। তারপর ও মের দিকে ফার্স্ট উইকের দিকে আলিপুরদুয়ারে আসছে, ওর মাসি বাড়ি 12-20-তে, ঠিক আছে। তো এখানে আসছে, তারপরে বললো যে ভাই এভাবে তো ভিডিও করলে মানে হবে না, ঠিক আছে, মানে যেমন কি তখনকার মোবাইলে বুঝে এফপিএস টা একটু কম ছিল, ক্যামেরাটা মানে নোট তো বেশি জার্কিং হতো খুব, ঠিক আছে। তো বলছে ভাই একটা ট্রাইপড অর্ডার দিস। তা আমি বললাম ঠিক আছে। ফ্লিপকার্টে একটা ট্রাইপড অর্ডার দিলাম 2 জন মিলে টাকা দিয়ে। তারপরে ট্রাইপডটা আসলো 3-4 দিন পর। তারপরে একটু ওয়েট করলাম যে একটা দিন ঠিক করি, তখন তো আর ভাবিনি যে 27 তারিখ যাবো, একটা দিন ঠিক করি। তারপরে 27 তারিখের দিনটা ঠিক হলো। তো সেদিন বাড়ি থেকে 6:30 নাগাদ বেরোলাম, ঠিক আছে। 6:30 নাগাদ বেরোলাম, মানে সন্ধ্যা টাইপ হয়ে গেছিল আর কি তখন। 6:30টার দিকে বেরোয় 7টার দিকে ওখানে পৌঁছালাম। পৌঁছায় নিয়ে অবভিয়াসলি তোমার লকডাউন বন্ধ সবকিছু, ঠিক আছে। তো তারপর আমরা যে পাঁচিলটা ছিল পাঁচিলটা টপকে এলাম, কলেজের ভিতরে এন্ট্রি করলাম। কলেজের ভেতরে গিয়ে মানে একটা স্ট্রিট লাইট ছিল, যেই মানে প্লে গ্রাউন্ডটা ছিল না কলেজের, ওখানে একটা স্ট্রিট লাইট ছিল, ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানিয়ে মানে একটু গসিপ করতেছি। আর
ওখানে না কিছু মানে কলেজের গেটটা অ্যাকচুয়ালি খোলাই ছিল, কিন্তু আমরা জিনিসটা দেখিনি। আমরা ভাবছি যে কলেজ তো অবভিয়াসলি বন্ধ থাকবে, তো তার জন্য আমরা তোমার ওই পাঁচিলটা টপকাইনে ঢুকছি। তো এখানে ওখানে দেখি যে কিছু কয়েকটা দাদা দাঁড়ায় আছে, ওই যে হয় না কলেজে আড্ডা মারে তোমার, মানে একটু গুন্ডাগিরি করে ওরকম টাইপ, ঠিক আছে। তো ওরকম কয়েকটা দাদা দাঁড়ায় ছিল। ওই দাদাগুলা বললো যে ভাই তোরা এখানে কেন আসিস, অবভিয়াসলি আমরা তখন ছোট, জাস্ট ক্লাস 10-এ উঠছি। তো দাদাগুলো বললো যে তোরা এখানে কেন আসছিস। তো আমরা বললাম যে দাদা এরকম একটু মানে ভিডিও করার জন্য আসছি। তো সব জিনিসপত্র দেখালাম, আমরা টর্চ ফর্চ নিয়ে আসছিলাম, টর্চ, তারপর তোমার ট্রাইপড এইসব দেখাইলাম। বললাম যে দাদা ভিডিও করার ছিল। বললো যে ভাই ওখানে যাইস না, তোরা তো জানিসই ওখানে মানে ভালো লোকজন থাকে না, গাঁজা টাজা খায় ওখানে, তো তার জন্য ওখানে যাইস না। আমি বললাম যে ঠিক আছে দাদা। তো আমরা ওদের কথা শুনে কলেজের গেট দিয়ে, মেইন যে গেট ছিল ওই গেট দিয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর এখন কিছুক্ষণ ওয়েট করলাম। আমরা ভাবলাম যে দাদাগুলো চলে যাক এখান থেকে, তারপর ভিতরে ঢুকবো। মোটামুটি আধা ঘন্টা ওয়েট করলাম। তারপর দাদাগুলি দেখলাম বাইক নিয়ে আসছিল, তো ওখান থেকে চলে গেল। চলে গেটের তালা মারে চলে গেল, মানে ওদের কাছে চাবি ছিল কলেজের গেটের, তালা মারে চলে গেল। তো আমরা আবার পাঁচিল টপকানে ভিতরে ঢুকলাম। ঢুকে নিয়ে এবার যাব ভেতরে, ঠিক আছে। ভেতরে যাব, ওই জঙ্গলটা যে ছিল জঙ্গলটা ক্রস করলাম। ক্রস করার পর ভেতরে ঢুকবো। আমি তোমাকে ফার্স্টেই বলছিলাম না যে ওখানে কোনো জীবজন্তু দেখা যায় না, মানে কুকুর হোক বেড়াল হোক, ঠিক আছে। কিন্তু সেদিন আমরা রাত্রিবেলা যখন ওখানে গেলাম, মানে ওই হস্টেলটার এন্ট্রেন্সে, মেইন এন্ট্রেন্সে গেটটার সামনে, তো ওখান থেকে একটা কালো রঙের বেড়াল দাঁড়ায় আছে, ঠিক আছে, আমাদের ঢোকার ওখানে আগেই দাঁড়ায় নিয়ে আমাদের দিকে কনস্ট্যান্ট তাকায় আছে। আমরা ভাবলাম যে ভাই এখানে তো কোনো রকম জীবজন্তু থাকে না, কোনোদিন দেখি না, হঠাৎ করে একটা কালো বিড়াল দাঁড়ায় আছে আর আমাদের দিকে কনস্ট্যান্ট তাকায় আছে, মানে মাথাটা একটু ঝুঁকায় নিয়ে এরকম করে দেখতেছে, মানে খুবই হতাশার সাথে, মানে এরা এখানে কেন আসে এরকম মানে ফিল হচ্ছে আর কি। এখান থেকে চলে যেতে পারে না, মানে একটু রাগি রাগি দৃষ্টিতে দেখতেছে আর কি, চোখটা একটু কুচকায় নি, ঠিক আছে। তো আমি আমি বন্ধুর দিকে আমি আমি দেখতেছি, আমার বন্ধুর পিছন থেকে দাঁড়াতে দেখতেছে। তো আমি বন্ধুর দিকে ঘুরলাম, ঘুরে বললাম যে ভাই এটা এখানে কেন, জাস্ট পেছনে ঘুরলাম ওকে এটা বলার জন্য যে ভাই এটা এখানে কেন। সামনের দিকে তাকালাম, দেখলাম যে বিড়াল নাই। মানে জাস্ট ওকে বললাম কথাটা, উইদিন মানে 5 সেকেন্ডও হবে না, কথাটা বলিনি, সামনের দিকে তাকাইলাম, কিচ্ছু নাই। আমাদের হাতে জাস্ট টর্চ আর আমার মোবাইলে ফ্ল্যাশ। আচ্ছা, মানে বিড়ালের চিহ্ন। আর কি বলতো, মানে মে মাস, এখানে তো ঝড় বৃষ্টি হয় প্রচন্ড ওই টাইমে, ঠিক আছে। মানে 27 তারিখে ওখানে গেছিলাম, 26 তারিখে ঝড় হয়েছিল আলিপুরদুয়ারে প্রচন্ড, ঠিক আছে। তো কোনো বিড়াল বা কুকুরের যদি মানে ওখানে দাঁড়ায় থাকে, ওদের তো একটা ওয়েট আছে শরীরে, মানে একটা পায়ের ছাপ অন্তত তো পড়বে ওখানে, কাদা ছিল ওখানে প্রচন্ড, একটা ছাপ তো পড়বে। কোনো বিড়ালের ছাপ নেই, কিছু নেই। আমরা যেখানে মানে হাইটে আসতেছি ওখান দিয়ে পায়ের ছাপ আছে, কিন্তু ওই বিড়ালে কোনো পায়ের ছাপ নেই। দেখে নিয়ে জাস্ট অবাক হয়ে গেলাম, প্রচন্ড ভয় পেয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, হুম, প্রচন্ড ভয় পেয়েছিলাম দেখে, এটা দেখে। তো কিছু করার নেই, যেহেতু ভিডিও করতেছি, ভিডিও তো করতে হবে। তো ঢুকলাম কলেজের ভেতরে। তো আমি তোমাকে বলছিলাম যে সিঁড়ির ওই সাইডেও একটা রাস্তা আছে, এই সাইডেও একটা রাস্তা আছে ঢোকার জন্য, হ্যাঁ, এল শেপ হ্যাঁ, বিল্ডিং, সাইড দিয়েও তোমার ওই দিক দিয়ে, পেছন দিক দিয়ে ঢোকা যায়। ওকে, তো সামনের দিক দিয়ে কেন ঢুকিনি, যেহেতু তোমাকে বললাম 26 তারিখে ঝড় হয়েছিল আলিপুরদুয়ারে, তখন একটা গাছ ভেঙে পড়ছিল, ঠিক আছে। ওকে, হুম, গাছ ভেঙে পড়ছিল, তো তার জন্য সামনের দিক দিয়ে ঢুকিনি, পেছন দিক দিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম। ধীরে ধীরে আমি আর আমার বন্ধু হাঁটতেছি সাইড দিয়ে বিল্ডিংটা, ঠিক আছে। ওখানে প্রচন্ড আবর্জনা, ঠিক আছে, মানে খুবই নোংরা জায়গা, মানে গাছের পাতা পচে টচে প্রচন্ড খারাপ অবস্থা, কাদা। তো ওখান দিয়ে যাচ্ছি, আমি আর আমার বন্ধু হাঁটতেছি, আমার বন্ধু আমার আগে, আমি পেছনে। শুকনা পাতা পড়ে আছে, ঠিক আছে, শুকনা ঝরা পাতা। শুকনা পাতায় যদি কেউ হাঁটে অবভিয়াসলি আওয়াজ হবে, তাই তো। একদম, হুম। বন্ধু হাঁটতেছে, আমি হাঁটতেছি। আমি যখন আমার পায়ের একটা স্টেপ ফেলবো, আর আমার বন্ধু যখন বন্ধুর পায়ের একটা স্টেপ ফেলবে, তখন অবভিয়াসলি মানে আলাদা আলাদা টাইমে আওয়াজ আসবে, ঠিক আছে। সেম টাইমিং এলো কি করে, রাইট? হ্যাঁ, সেম টাইমে তো অবভিয়াসলি আওয়াজ আসবে না, কারণ ওর ফুট স্টেপের টাইমিং আলাদা, আমার টাইমিংটা আলাদা, ঠিক আছে। ও ফেললো, আমি ফেললাম, আমি যখন স্টপ হইলাম
পেছন দিকে দেখতেছি আরেকটা ফুটস্টেপের আওয়াজ, তাও আবার ঠিক আমার পেছনে। মানে এমন না যে খুব দূরে, মানে obviously কানের মানে কাছাকাছি ছিল। হ্যাঁ একদম কাছাকাছি, মানে খুব দূর না, কতটা দূর হবে, 1 হাত দূর এরকম সামনে, ঠিক আছে। কাদা ছিল, আমরা যদি পায়ের মানে স্টেপ ফেলি কাদার মধ্যে পায়ের ছাপ হবে, সাধারণ ব্যাপার একটা। কিন্তু পেছনে আমাদের হাতে জাস্ট একটা টর্চ ছিল আর মোবাইলে ফ্ল্যাশ ছিল, পেছন দিকে টর্চ দিয়ে দেখলাম কিচ্ছু নাই। আবার টর্চ সামনে ফেললাম, 1 পা আগাই, আমাদের স্টেপ পড়ে, পেছন থেকে আবার স্টেপ পড়ে, ডিফারেন্ট টাইমে। মানে খুবই, মানে কি বলবো, খুবই ক্রিপি লাগছে শুনতে জায়গাটা। হ্যাঁ মানে জাস্ট ভাবতে পারছিলাম না, এত মানে হাড় হিম করা একটা ব্যাপার। মানে আমরা ফেলতেছি স্টেপ, তার পেছন পেছন আরেকটা স্টেপ পড়তেছে, সেটা আবার আমাদের না। যখন পিছনে ফ্ল্যাশ মারি, পেছনে কেউ নাই, আর জায়গাটা এতটা অন্ধকার, গাছপালার মানে এতটা বেশি মানে ঘিরে রাখছে ওই হোস্টেলটাকে। দিনের, বিশ্বাস করো মানে দিনের বেলায় পর্যন্ত সূর্যের আলো মানে ঢুকতে পারে না ভেতরে, এতটা স্যাঁতস্যাঁতে মানে আবহাওয়া ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। তো ওটাকে ইগনোর করলাম, ভাবলাম যে হয়তো যে পেরালটা ছিল ওটাই হবে হয়তো, ঠিক আছে, এটা ভাবলাম। ভাইবে নিয়ে মানে আগা যাচ্ছি, আগা যেতে যেতে যখন বিল্ডিংটা পেছনের দিকে আসলাম আমরা, ঠিক আছে, তখন ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। বললাম যে ভাই এদিক দিয়ে মানে ডিসকাশন করতেছি যে এদিক দিয়ে ঢুকবো ওদিক দিয়ে মানে উপরের দিকে উঠবো। ওখানে দাঁড়াইছি, বেশি না, খুব জোর হলে 2 থেকে 3 মিনিট দাঁড়াইছি। আর সেদিন কোনো রকম হাওয়া বাতাস চলতেছিল না, আর চাঁদ উঠছিল আর কি, ঠিক আছে, মেঘলা আকাশ ছিল না, চাঁদ উঠছিল, পূর্ণিমারই চাঁদ, পুরো প্রপার চাঁদ ছিল। তো ওখানে দাঁড়াইছি, না ডিসকাশন করতেছি, অমনি কোনো হাওয়া বাতাস নেই, কোনো কিচ্ছু নেই, ঝড় হচ্ছে ভালো কথা আগের দিন। আর আর গাছগুলো আছে না 3 তলা বিল্ডিং এর থেকে উপরে, ঠিক আছে, মানে এমন না যে বিল্ডিং এর নিচে হাইট, অনেকটা উপরে 3 তলা বিল্ডিং এর থেকেও, ঠিক আছে। তো উপর থেকে মনে হচ্ছে এমন যে মানে 3 তলা ফ্লোরের থেকে কেউ মানে খুব একটা ভারী জিনিস, মানে 50 থেকে 60 কেজি এরও বেশি হতে পারে, আমার ঠিক আন্দাজ নাই। মানে শব্দ শুনে যেটা বুঝলাম আর কি, উপর থেকে ঠিক আমাদের সামনে, মোটামুটি বেশি না 20 থেকে 30 ফুট দূরত্বে, মানে উপর থেকে কিছুটা টিম করে পড়লো নিচে, ঠিক আছে। মানে বিশ্বাস করবো না, এত বেশি আওয়াজ হলো, মানে দেখে নিয়ে মানে হকচকায় গেলাম একদম। টিম করে মানে উপর থেকে পড়লো কিছু একটা ভারী। আর যখনই ওখানে টর্চটা মারলাম, মারে দেখি কিচ্ছু নাই, উপর দিকে টর্চ দিলাম, দেখলাম যে সিঙ্গেল একটা গাছের ডাল, জানি না ওটাকে শিশু গাছ বলে হয়তো, অনেক বড় বট গাছের মতো, কিন্তু মানে বট গাছ না ওটা, ঠিক আছে। তো ওই গাছের একটা সিঙ্গেল ডাল, বড় ডাল হিলতেছে, এত বড় ডাল, মানে না আছে হাওয়া, না আছে বাতাস, না কিছু, মানে কিভাবে হিলতে পারে। আর ওটা ছিল সবচেয়ে টপের ডাল, ঠিক আছে। যদি কোনো, আমি বলি যদি কোনো ডাল ভেঙেই পড়ে, ঠিক আছে, মাইনে নিলাম কোনো ডাল ভেঙে পড়ছে, তাহলে ওটা নিচের ডালটা তো হিলবে বা গোটা গাছ তো হিলবে। একদম। সিঙ্গেল ডাল, সবচেয়ে টপের ডাল, সেটা কেন হিলতেছে, এটা আমার প্রশ্ন। মানে ওই ডালটা একদম মানে এরকম ছিল যে ওটার সাথে কোনো অ্যাটাচ ছোট ডাল বা কিছু কোনো কিছু নাই, ঠিক আছে, সব মানে ছাড়া ছাড়া ডাল, মানে এক স্টেপ একটা 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 মানে সাজানো, ঠিক আছে, এরকম ছিল। তো তারপর ওটা দেখলাম, দেখে নিয়ে তো মারাত্মক মানে প্রচন্ড ভয় পেয়ে গেছি যে কি পড়লো, যেটা পড়ছে সেটাও দেখা যাচ্ছে না, তার মধ্যে গাছের ডাল হিলতেছে, প্রচন্ড ভয় পেয়ে গেছি গা। ওখান থেকে মানে এদিক ওদিক কোনো দিকে না থেকে ডাইরেক্ট মানে তোমার কলেজের দিকে ছুটছি, ঠিক আছে, জঙ্গল দিয়ে লাফ লুপ মানে একদম চলে গেছি কলেজের দিকে। কলেজের যে স্ট্রিট লাইটটা ছিল, ঠিক আছে, কলেজের যে মানে একটা বড় লাইট ছিল, ওই লাইটের ওখানে প্লেগ্রাউন্ডের ওখানে ছিলাম দাঁড়ায়নি। আমি আর গোপাল ছিলাম ওখানে, যে বন্ধুটার কথা বলছিলাম, গোপাল আর কি, আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়েছিল। আমি আর ও ছিলাম ওখানে দাঁড়ায় নিয়ে, আর দাঁড়ায় নিয়ে মানে গোপাল তো পারলে প্রচন্ড ভয় পেয়ে গেছে, ও বলছে ভাই আমি আর যাবো না। আমিও ভয় পেয়েছি, কিন্তু আমার ভয়টা আমি অতটা বোঝাইনি, ঠিক আছে। তারপরে ওকে বললাম ভাই ভিডিও করতে যেহেতু আসছি, চল না একটু ভিডিও করে আসি, কিচ্ছু হবে না, ওখানে কি পড়ছে ভাই আমরা তো দেখতে পারলাম না, না জানে শুনে তো ভয় পাওয়াটা উচিত না, ঠিক আছে। ও কোনো মতেই রাজি না, ও প্রচন্ড ভয় পেয়ে গেছে, ও যাবেই না ওখানে। তারপর আমি বললাম যে ভাই, তখন আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি 2K মানে সাবস্ক্রাইবার হয়ে গেছিল, ঠিক আছে। তখন আমি ওকে বললাম যে ভাই
তো আমার সাথে চল, তো ইউটিউবে যে চ্যানেলটা আছে তুই আর আমি শেয়ার করে নিবো, মানে শেয়ার করে নিয়ে চলাবো, তুই হাফ আমি হাফ, ঠিক আছে? এগুলা বললাম, মানে একটু ইয়ে করলাম আর কি, যেহেতু স্বার্থটা আমারই ছিল নিয়ে যাওয়া ভিডিও করা। তোকে তখন আর কি বোঝানোর জন্য এটা বললাম যে ভাই চল ইয়ে করি, সবকিছু টাকা পয়সা যেগুলা পাবো ওগুলা মানে হাফ হাফ করে নেবো। এটা শোনার পর ও বললো যে ঠিক আছে চল, কোনো মতে রাজি হইলো, ঠিক আছে, যাওয়ার জন্য ওখানে। তো যাবো ওখানে আবার, তার আগে আমরা ওখানে দাঁড়াইলাম, আর যেই ইনসিডেন্টের রুমটা ছিল, ঠিক আছে, ইনসিডেন্টের রুমটা কলেজের যে প্লেগ্রাউন্ডটা ওটা মুখামুখি ছিল একদম। তো আমি আর ওখানে দাঁড়ায় আছি, ও ও আমার সাইডে ছিল, আমি দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় নিয়ে দেখতেছি যে ওই ইনসিডেন্টের রুমটার বাইরে মানে একটা বড় হিউম্যান ফিগার, ঠিক আছে, এত দূর থেকে তো এতটা বোঝা যায় না, মানে একটা বড় টল, মানে 7-8 ফুট লম্বা হবে। দরজার হাইটই তো তোমার মানে চৌকাঠের হাইটই তো মোটামুটি 7 ফুট ছিল, তার থেকে লম্বা। হয় না, মানে আমরা পাহাড় টাহাড়ে গেলে ব্যালকনির মধ্যে 2 হাত সামনে নিয়ে সামনের দিকে তাকায় থাকি না ভিউ দেখার জন্য, তো ওইভাবে কে ওখানে দাঁড়ায় আছে, মানে একটু কোমরটা ঝুঁকায় নিয়ে দাঁড়ায় আছে, আর মানে কি দেখার চেষ্টা করতেছে কে আছে সামনে, ঠিক আছে, হয় না মানে একটু কে আছে, একটু কিউরিওসিটি, সামনের দিকে কে তাকায় আছে, মানে ওই আর কি এইভাবে তাকায় ছিল। আমি আর ওইটা দেখলাম যখন একটা ফিগারের মতন দাঁড়ায় আছে আর দেখতেছে আমাদেরকে সামনের দিকে ঝুঁকে নিয়ে। ও আমাকে এটা বলে নাই, আমি ওকে এটা বলিনি যে কেউ ওখানে দাঁড়ায় ছিল। আমরা ওটাকে ইগনোর করলাম, ইগনোর করে নিয়ে সামনে যাচ্ছি, যেই আমরা ওই যে শিব, ফার্স্টে বলছিলাম যে একটা শিবলিঙ্গের মূর্তি ছিল ওখানে, বটগাছটা ওখানে রাখা, ঠিক আছে, ওখানে যখনই পৌঁছাইছি তখন এতক্ষণ কিন্তু আমরা ওদিকে তাকাইনি ভয়ের চোটে, না ও তাকাইছে না আমি তাকাইছি, যখনই তাকাইছি ওটার দিকে নাই, কিচ্ছু নাই ওখানে। ফ্ল্যাশ মারলাম, লাইট মারলাম, টর্চ মারলাম, কিচ্ছু নেই, ঠিক আছে, ও আমাকে কিছু বলে না, আমি ওকে কিছু বলি না। তো তারপর ভেতরে ঢুকলাম এন্ট্রেন্স দিয়ে, ঢুকে নিয়ে ঠিক করলাম যে আর পেছন দিয়ে যাবো না, যেখানে পড়ছিল আর কি ওই জিনিসটা উপর থেকে, খুব ভারী একটা ওয়েটের জিনিসটা, যেটা দেখতে পাইনি কি পড়ছিল, তো ওখান দিয়ে আর যাবো না। তো সামনে যে গাছটা পড়েছিল ঝড়ের জন্য আগের দিন, তো ওই গাছটাকে টপকাইলাম। ওখানে অ্যাকচুয়ালি খুব জঙ্গল, তো হয়তো সাপ ঠাপের একটু ভয় থাকে, তো তার জন্য ভাবছিলাম ফার্স্টে যাবো না, কিন্তু পরে আর কি করব, যেহেতু মনেও ভয় ছিল, তখন দিয়ে ঢুকলাম। ঢুকে দুজন একসাথে ছিলাম, ও ক্যামেরা ধরছে, ফ্ল্যাশ আর টর্চটা ধরছে, আমি অ্যাঙ্কারিং করতেছি। অ্যাঙ্কারিং করতে করতে শর্ট নিলাম, নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা ছিল ওটা শর্ট নেওয়ার পর যখন ফার্স্ট ফ্লোরে উঠবো, ইনসিডেন্টের রুম ফার্স্ট ফ্লোরেই ছিল, যখন ফার্স্ট ফ্লোরে উঠবো তখন ও আমার সামনে সামনে মানে সিঁড়ি দিয়ে উঠতেছে, আমি ওর পেছনে সিঁড়ি দিয়ে উঠতেছি। ওঠার সময় এমন ফিল হলো যে ওই যে তোমার সিঁড়ির সাইডে যে কর্নারটা থাকে, কর্নার দিয়ে সোজা যে প্যাসেজটা চলে গেল, ঠিক আছে, প্যাসেজের যে কর্নারটা ওখানে মনে হচ্ছে যে কেউ মানে ওই যে হাতের আঙ্গুলগুলো হয় না, মানে আঙ্গুল দিয়ে মানে উকি মানে কেউ দেখতেছে, আঙ্গুলটা সামনে এরকম করে, মানে হয় না ওই যে ওয়ালের সাইড দিয়ে আঙ্গুলটা রেখে নিয়ে চুপি দিয়ে দেখতেছে, যেমন কি বাচ্চারা দেখে আর কি, ঠিক আছে, ওরকম দেখতেছে, ফিল হচ্ছে। পেছন দিকে তাকাইলাম, তাকায় নিয়ে মানে বিশ্বাস করবা না, পেছন দিকে তাকায় নিয়ে আমি রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে, এখনো ফিল হচ্ছে জিনিসটা। যে পেছন দিকে তাকালাম, চারটা আঙ্গুল ছিল, হ্যাঁ, এমন না যে একদম প্রপার হাত দিয়ে রাখছে ওরকম না, 4টা আঙ্গুল ছিল, মুখ দেখিনি গা, 4টা আঙ্গুল সাট করে সরে গেল কর্নার থেকে দেওয়ালের, ঠিক আছে, এটা আমি দেখলাম, আমার বন্ধু দেখেনি, ও বন্ধু তখনও কনস্ট্যান্ট উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমি দেখলাম, দেখে নিয়ে প্রচন্ড ভয় পেয়েছি, ভয় পাই নিয়ে আমি এক লাফ দিয়ে একদম মানে 3-4টা সিঁড়ি পার হয়ে গেলাম এক লাফে উপরের দিকে ওঠার জন্য, প্রচন্ড ভয় পেয়েছি। আর বন্ধু পিছন থেকে আওয়াজ দিয়ে বললো ভাই কি হচ্ছে, আমি বললাম না কিছু না, ওকে আমি বলিনি এই জিনিসটা। প্লাস ফার্স্ট ফ্লোরে উঠলাম, উঠে নিয়ে ভিডিও করতেছি, ভিডিও করতে করতে ইনসিডেন্টের রুমটা সামনে পৌঁছালাম। এখন তোমাকে ইনসিডেন্টের রুমের বিষয়টা বলি, আর কলেজ মানে ওই কলেজটা কেন আর কি হন্টেড ওই বিষয়টাকে তোমাকে বলি। তো কলেজটা মেনলি 1995 কি 94 সামথিং এ মানে খোলা মানে চলন্ত ছিল আর কি, ওখানে স্টুডেন্টরা থাকতো, সবকিছু যেরকম একটা নর্মাল বয়েজ হোস্টেল থাকে ওরকমই ছিল। তো 1995 সামথিং এ, বড়দের মুখে শোনা এটা, 95-এ তোমার ওখানে একটা ছেলে একটা মেয়ের সাথে আর কি রিলেশনশিপে ছিল ওই বয়েজ হোস্টেলেরই, ঠিক আছে।
তো ও একদিন জানতে পারে যে ওর গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে অ্যাফেয়ার করতেছে, ঠিক আছে। আচ্ছা, হুম, হুম। তো তারপর এটা জানার পর ওদের মধ্যে অবভিয়াসলি মানে ঝুট ঝামেলা লেগেই থাকতো। লাগার পরে মানে নানান ধরনের অশান্তি হতো। অশান্তি বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে যে ওই মেয়েটা ওর সাথে ব্রেকআপ অলরেডি করে নিয়েছে, কিন্তু ওই ছেলেটা ওকে প্রচন্ড কনভিন্স করার চেষ্টা করছে যে মানে এরকম করো না আমার সাথে, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এইসব আর কি বলে অনেক কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা কনভিন্স হয় নাই। তারপর আচ্ছা। একদিন ওই রুমের ভেতরে ছেলেটা মানে যখন ওর বাকি রুমমেটরা মানে ওখানে 3জন ছিল আর কি শুনছিলাম আমি, ঠিক আছে, 3জন থাকতো ওই রুমটার মধ্যে। তো ওর বাকি যে 2জন রুমমেট ছিল ওরা গেছে মানে নিচে ক্যান্টিনে মানে খাওয়া দাওয়া করার জন্য, ঠিক আছে। দুপুরের টাইম হবে এটা, হুম, খাওয়া দাওয়া করার জন্য গেছে। তো তখন ও দরজা বন্ধ করে মানে ওই যে সিলিং ফ্যানের তোমার হুক গুলা হয় না লোহার ঝুলানোর জন্য ফ্যান গুলা, তো ওখানে তোমার ফ্যান ছিল না, একটা ফ্যান ছিল গোটা রুমের মধ্যে, 2টা হুক ছিল গোটা রুমে, মানে উপরে একটা ফ্যান লাগানো ছিল আর একটা হুক ফাঁকা ছিল। তো যে ফাঁকা হুকটা ছিল ফাঁকা হুকের মধ্যে ও মানে রশি আর কি বাঁধে, মানে ও আগের থেকে হয়তো প্রিপেয়ার করে রাখছিল যে ও সেই দিনে এটা করবে। তো রশি বাঁধে, তারপর ওখানে আর কি অ্যাটেম্প করে নেয়। আচ্ছা, অ্যাটেম্প করার পরে যখন ওর মানে গোটা বিল্ডিং তো ভরাই, কিন্তু কেউ যদি এখন নিজের রুমে দরজা আটকায় সেটা তার পার্সোনাল ব্যাপার। হুম, হুম, তো ও আটকাতে পারে, কেউ মানে কোনো ইন্টারাকশন বা কোনো কিছু করেনি, যে দরজা ধাক্কালো বা কিছু করেনি। যখন ওর রুমমেটরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলো রুমের ভেতর, ঠিক আছে, তখন দরজা ধাক্কাচ্ছে। তখন 1995 কার কাছে বা ফোন থাকবে, তাই না? আর কলেজের স্টুডেন্ট কি তখনকার সময় আর কি, তখন ওদের কারোর কাছে ফোন ছিল না। তো দরজা ধাক্কাচ্ছে, খোলেন। এরপর যে মানে কলেজের যে মানে সুপার হয় আর কি, যে হেড হয় কলেজে, তাকে মানে ডাকা হলো হোস্টেলে। ডাকে নিয়ে মানে গোটা কলেজ বলো হোস্টেল বলো সব স্টুডেন্ট ওখানে আবার জমায়েত হয়ে গেছে হোস্টেলের সামনে। তো দরজা কেন খুলতেছে না, কি হয়েছে, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। হুম, হুম, 3টার দিকে খাওয়া দাওয়া করার জন্য মোটামুটি ধরো গেছে, 4টা 5টা বাজে গেছে, এখনো দরজা খোলে না। এরকম হয় না কিন্তু, মানে কোনোদিনও ও দরজা আটকে নিয়ে একা একা থাকে না। তো রুমমেটরা এই সব কিছু ব্যাপারে জানতো যে ওর সাথে এইসব হচ্ছে, তো ওরা একটা আন্দাজি করছিল যে ও মানে কিছু একটা করে নিছে। তো তার জন্য সবাইকে ওরা ডাকছে, ডাকে নিয়ে দরজাটা ভাঙে নিয়ে ভেতরে ঢুকে তো ওই আর কি সিনটা দেখে এরকম ভাবে বডিটা মানে হুকের মধ্যে ঝুলতেছে। তো তারপর তখন পুলিশকে ফোন করা হয়, ওই মানে আমাদের ওই যেই কলেজটাতে আর কি ব্যাপার বিষয়টা, হোস্টেলটা কলেজটা, তো ওর থেকে পুলিশ স্টেশন একদমই সামনে, মানে খুব জোর হলে ধরো 400 মিটার কি 500 মিটার, মানে হাফ কিলোমিটারের মতন হবে দূরত্ব। তো পুলিশ স্টেশনে মানে কল দেওয়া হয়, পুলিশ আসে, ইনভেস্টিগেশন করে। ওই জায়গাটা যেখানে ও ছিল ওই জায়গাটাকে মার্ক করে গোল করে, ঠিক আছে, গোল করে। আমি কেন জানি না যে রশিটাতে ও আর কি অ্যাটেম্প করছিল, ওই রশিটা আজ পর্যন্ত ওখানে চলতেছে। কি বলছো? নামি না তো? হ্যাঁ, আজ পর্যন্ত বিশ্বাস করুন, আমি তো জাস্ট এটা জানি যে মানে যেগুলা জিনিস হয় ইনসিডেন্টের ওগুলা সব পুলিশ নিয়ে চলে যায় হুম, হুম, যেসব জিনিস থেকে, আমি যেটা স্বাভাবিক ব্যাপার নিয়ে চলে যাবে ইনভেস্টিগেট করার জন্য, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই রশিটা ওখানেই ঝুলতেছে আজ পর্যন্ত। আমি মানে আজ থেকে 5 বছর আগে লাস্ট গেছিলাম ওখানে, হুম, হুম, আজ পর্যন্ত ওখানে চলতেছে। ওখান থেকে ওটাকে মানে কেউ টাচ করেনি। যেরকম মানে গলার যে শেপটা হয় যতটুকু রশিটা আর কি আটকাবে, ওই শেপে রশিটা নিচের দিকে মানে ঝুলতেছে, উপরের দিকে বাঁধা, নিচের দিকে মার্ক করা, ওই মার্কের মানে রংটা পর্যন্ত ওখানে এখন অব্দি আছে। তো তারপর এসব কিছু হলো, ওই নিয়ে তোমার হচ্ছে মোটামুটি ধরো ওই ইনসিডেন্টটা হওয়ার পর মানে অ্যাটেম্প করার পর মোটামুটি 1 মাসের মতন কাটছে। তারপর আস্তে আস্তে ওই রুম বলো ওই গোটা হোস্টেলের মধ্যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। যেমন কি ওই বন্ধু বান্ধব ওই রুমে পরে আর থাকতো না, রুমটা পুরোপুরি খালি করে দেওয়া হয় হুম, হুম, আমার থেকে, ওদেরকে অন্য রুমে অন্য মানে ছেলেদের সাথে শিফট করে দেয়, ঠিক আছে। একটা ইনসিডেন্টের জন্য গোটা বয়েজ হোস্টেল তো আর খালি করে দিবে না, এত বড় হোস্টেল। তো তার জন্য ওদেরকে অন্য রুমের মধ্যে পাঠায় দেয়। তারপর ওই রুমের মধ্যে কিচ্ছু হইতো না, হয়তো ওই রুমের আশেপাশের রুমগুলোর মধ্যে, এমন না যে গোটা বিল্ডিং এর মধ্যে হচ্ছে, এরকম না, মানে আশেপাশে হয়তো ধরো 2 থেকে 3টা রুমের মধ্যে ওই জিনিসগুলো হয়তো হয়তো সবাই খাইছে, খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাইছে, ঘুমানোর পর তোমার রুমের মধ্যে তখন ওই যে মানে মাটির কলসি গুলো থাকতো না, ফিল্টার গুলা, হুম, হুম, তখন তো মানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা ছিল না। তো তখন ওগুলো থাকতো, কেউ মানে উপরে গ্লাস রাখা, ফট করে মানে গ্লাস পড়ে গেল উপর থেকে,
মাটির কলসি একা একা পড়ে ভেঙে গেল। মানে রুম গুলো এরকম না বয়স এরকম মানে খুব ভিজি খুব আলমারি রাখা, এই রাখা ওই রাখা, ওরকম ফার্নিচারের কোনো বিষয় নেই। ওটা টোটাল মানে রুমটা একদম মানে ফাঁকা আর কি, শুধু বেড রাখা আর কাজের জিনিস ওদের বেডিং পত্র এইটুকুনি। রুমের মধ্যে ইঁদুর বা কোনো কিছু ঘোরার কোনো প্রশ্নই নাই, পুরা মানে পরিষ্কার থাকতো আর কি। তখন পড়ে নিয়ে ভেঙে গেল। এরকম দিন দিন বাড়তে থাকে। তোমার হস্টেলের যে ক্যান্টিনটা ছিল, ওই ক্যান্টিনের মধ্যে রাত্রিবেলা বাসন পড়ার আওয়াজ হতো, ঠিক আছে? আচ্ছা। বাসন পড়ার আওয়াজ হতো। আর যে মানে তালা দরজাতে তো অবভিয়াসলি খাওয়া দাওয়া হয়ে যাবে, সবাই চলে যাবে, তারপর তো তালা মারি দিবে রাতের খাওয়া হয়ে যাওয়ার পর। কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় উঠে নিয়ে যে আর কি, ওই যে রান্নার কাজে আসতো, যে দায়িত্ব ছিল ঝাড়ু দেওয়ার জন্য সকালে যে আসতো, সে দেখতো যে ক্যান্টিনের যেই মানে তালাটা মারা, ওটা প্রত্যেক দিন খোলা থাকতো, কিন্তু ভেতরে জিনিস উল্টা পাল্টা করে, কিন্তু কিছু চুরি হতো না, ঠিক আছে? কিছু চুরি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, যে সবকিছু আসে কিন্তু উল্টা পাল্টা করা একদম, মানে কেউ মানে ছুঁড়ে ফেলাই দিছে, মানে ঢিল মারে নিয়ে সবকিছু ভাঙে ফেলছে, এইসব জিনিস আর কি। প্রত্যেকদিন তালা খোলা, চাবি নিয়ে যে চাবি মানে তালা মারতো, সে চাবি নিয়ে চলে যেত, কিন্তু তালা খোলা। আবার কিছু এইদিকে চুরি হচ্ছে না। আবার রাত্রিবেলা প্রত্যেকটা স্টুডেন্ট শুনতে পাচ্ছে যে ওখানে মানে ভাঙচুর আওয়াজ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা। তো এইসব বিষয় হওয়ার পর তোমার যে মানে হেড ছিল, কলেজের হেড, আর হচ্ছে তোমার হোস্টেলের যে মানে সুপার থাকে আর কি, তারা ডিসিশন নেয় গভর্নমেন্টের সাথে কথা বলে যে এই হোস্টেলটাকে মানে পুরোপুরি খালি করে দিবে, ঠিক আছে? যে এইসব ইনসিডেন্ট হচ্ছে এর মানে হ্যাঁ, আর একটা ছেলে মানে তোমার হচ্ছে এটা বলিনি গা, সরি বলতে ভুলে গেছি আমি। একটা ছেলে ওই বয়েজ হোস্টেলেরই, দুপুর বেলা হবে, খুব জোর হলে 3:30 4টা এরকম টাইমে, তোমার ও মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে যাচ্ছিল। হঠাৎ করে ওর বলে কে পাহাড় মধ্যে ধরলো, ধরে নিয়ে পেছন দিকে টান মারলো, টান মেরে সিঁড়ি দিয়ে গড়ায় নিয়ে পড়লো, মাথা ফাটা পুরো ফেটে গেল। ওর আশেপাশে কেউ নেই, সবাই সবার রুমের মধ্যে, গোটা হোস্টেলে ব্যালকনি ট্যালকনি সব ফাঁকা, দুপুরের টাইমে অবভিয়াসলি সবাই ঘুমাবে এই টাইমে। তো পড়লো, পড়ে নিয়ে ও গেছিল বাথরুমে, বাইরে কমন বাথরুম ছিল আর কি, তখন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা কমন বাথরুম। তো ওখানে গেল, পড়ে গেল। তারপরে এই জিনিসটা সবাই দেখলো, দেখে নিয়ে বললো যে এই জিনিসটা তো ঠিক হচ্ছে না। আর ওখানে তোমার খালি করার আগে একজন পুরোহিতকে নিয়ে আসলো। পুরোহিত বলছিল যে এই জায়গাটা খুব একটা মানে শুভ না আর কি, এই জায়গাটাতে না থাকাটাই বেটার হবে, ঠিক আছে? তারপরে বলে যে ওনাকে বলে যে মানে একটা স্বাভাবিক ব্যাপার যে ওখানে এত বড় হোস্টেল খালি করার আগে কিছু তো চেষ্টা করবে ওটাকে শুদ্ধ করার বা কোনো কিছু করার। তো ওনাকে বলছে, রিকোয়েস্ট করছে যে আপনি একটু করেন। বলে যে দেখেন, এটা আমার হাতের বাইরে, আমি এটা করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। মানে যতটা চেষ্টা করা হয়েছিল, হ্যাঁ করা হয়েছিল, কিন্তু লাস্টে ওরা অসফল হয়। তারপর তোমার মানে কলেজ মানে হোস্টেলটাকে ফাঁকা করে দেয়, খালি করে অন্য একটা বিল্ডিং কে তোমার মানে লিজ টাইপের নেয়, ঠিক আছে? ওরকমই পাশেই ছিল একটা বড় বিল্ডিং, কলেজের অপোজিট সাইডে, ঠিক আছে? মানে কিছুটা দূর, মোটামুটি ধরো ওই পুলিশ স্টেশন থেকে মোটামুটি 300 মিটার দূরত্ব হবে, ঠিক আছে? সামনে ছিল একটা বিল্ডিং, তো ওই বিল্ডিং কে তোমার লিজে নেয়, লিজে নিয়ে ওইখানে সব স্টুডেন্টদেরকে শিফট করে দেয়। বিল্ডিংটা জাস্ট নতুন নতুন হয়েছিল, ঠিক আছে? এখন আছে, দেখতে পারবো আসলে। ও তোমার ওখানে লিজে নিয়ে ওখানের মধ্যে সব স্টুডেন্টদেরকে শিফট করে দেয়, আর টোটাল বিল্ডিং খালি করে দেয়। তারপর থেকে ওখানে কেউ মানে আনাগোনা করতো না, কিছু করতো না। এভাবে ধীরে ধীরে তোমার মানে মানে জর্জরিত হয়ে যায় জিনিসটা, একদম মানে ধ্বংস হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা মানে ধ্বংস হয়ে যায়। এত লোক থাকতো, মানে তুমি এখন যদি যাও ওখানে বুঝতেই পারবা যে কোনো কালে মানুষ থাকতো। দেওয়ালের যেই মানে প্লাস্টার গুলো আছে খসে পড়ে গেছে, মানে ইট দেখা যাচ্ছে, জানলা নাই, দরজা নাই, কিচ্ছু নাই। তো এরকম আর কি ইনসিডেন্ট হয়েছিল ওখানে। তো এখন আমি আমার বিষয়টা চলে আসি সেই দিন রাত্রিবেলায়। হ্যাঁ, তো আমি আর আমার বন্ধু ওই ইনসিডেন্টের রুমে সামনে আসি রাত্রিবেলায়, ঠিক আছে? আমরা কাউকে জানাইনি, কিন্তু আমরা যে ওখানে গেছিলাম, বাড়ির লোক বলো কাউকে জানাইনি ওখানে যে গেছিলাম। তো ওখানে গেলাম, গিয়ে ভিডিও করতেছি, ভিডিও করলাম ওই ইনসিডেন্টের রুমে। তখনও কিচ্ছু ফিল হয়নি, জাস্ট ফিল হয়েছিল যে ওই বলছিলাম যে তোমার সিঁড়িতে ওঠার সময় ওই যে 4টা আঙ্গুল যে সেট করে সরে গেল ওইটা, ঠিক আছে? ওটা হয়েছিল, বাকি আর কোনো কিছু ফিল হয়নি। আর তোমার হচ্ছে ওই যে ঝরা পাতার ওখানে যে ফুট স্টেপ গুলা পাচ্ছিলাম ওইটা, তো তখন কোনো কিছু হয়নি। ইনসিডেন্টের ঠিক পাশের রুমটা, তোমাকে আমি বলছিলাম না ইনসিডেন্টের রুমের মধ্যে কিছু হতো না, ঠিক আছে? যা হয়তো পাশের রুম গুলাতে হতো। তো আমরা গেলাম পাশের রুমটায়, পাশের রুমের ভেতরে ঢুকলাম,
আর কোনো কিছুর মানে জানলা তো নায়িকা। তো ভেতরে গিয়ে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, মানে 5 থেকে 10 মিনিট দাঁড়াইছিলাম, দাঁড়ায় কথা বলতেছি যে ভাই এখন হচ্ছে ভিডিও টিডিও শুট করেছে, বেশি ক্লিপ নেওয়ার দরকার নেই, রাত্রি হয়ে গেছে, তখন মোটামুটি ধরো 8:30 9টা বাজে, রাত্রি হয়ে গেছে, এখন বাইরে বেরো। এই কিছুক্ষণ বসেছিলাম ওখানে, বুঝলা, নিচে পাকাটার মধ্যে বসেছিলাম, বসে না হালকা হালকা কথাবার্তা বলতেছি, আস্তে আস্তে মোবাইলটা বের করে দেখতেছি, দেখতে দেখতে ফট করে না মানে নেটওয়ার্ক যে ছিল, নেটওয়ার্ক ফুল ছিল তখন, ঠিক আছে, হুম। ফট করে নেটওয়ার্ক দেখি ডাউন হয়ে গেল। আর আশেপাশের যে অ্যাটমসফিয়ারটা ছিল, মে মাসে তোমার বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি ভেজা আবহাওয়া একটু হয় না, ওই যে তোমার হিউমিডিটিটা বেশি থেকে গরম গরম লাগে, ঠিক আছে। হুম। তো হিউমিডিটি গরম ছিল, নিচের থেকে উপরে উঠেই গরম, কিন্তু ওই রুমের ভিতরে এন্ট্রি করার পরেও গরম ছিল, কিন্তু হঠাৎ করে দেখি কি ঠান্ডা লাগতেছে, আর এমন মনে হচ্ছে কোনো ঠান্ডা হাওয়া মানে শরীরের মধ্যে লাগতেছে, কিন্তু একটা গাছের পাতা নড়তেছে না। জানলা দিয়ে দেখতেছি গাছের পাতা নড়তেছে না, কিন্তু আমাদের দুইজনের ঠান্ডা লাগতেছে। রুম হয়তো ঠান্ডা কিনা আমি জানি না, কিন্তু আমাদের বডির মধ্যে ফিল হচ্ছে যে ঠান্ডা লাগতেছে, ঠিক আছে। টি শার্ট পরে গেছিলাম আর ট্র্যাক প্যান্ট পরে গেছিলাম আর স্লিপার ছিল, ঠান্ডা লাগতেছে। তো আমি আরো চুপ করে বসলাম যে কি হচ্ছে, ঠান্ডা লাগতেছে কেন, আমি আরো মানে ডিসকাশন করতেছি, ফট করে শুনলাম বলছিলাম যে ফার্স্টে এল শেপের বিল্ডিং, ঠিক আছে, একটাই সিঁড়ি উপরে ওঠার জন্য। তো ফিল করলাম যে মানে সিঁড়ির সামনে থেকে বোঝা যায় না, একটু যত দূরত্বে থাকো একটা মানুষ যদি হাইটে আসে তাহলে তো বোঝা যায় কত দূর থেকে আসতেছে, তাই না। আর তার মধ্যে হাইটে এসে বোঝা যায় এই কারণে যে এত পুরানো বিল্ডিং, তোমার মানে ধুলা বালু, তারপর তোমার হচ্ছে যেগুলা হয় না, তোমার হচ্ছে প্লাস্টারের টুকরা গুলা, ওগুলো পড়ে আছে উপর দিয়ে, যদি কেউ হাঁটে তাহলে তো অবভিয়াসলি সাউন্ড হবে, শোনা যাবে কেউ হাঁটতেছে, ঠিক আছে। তো এরকম আওয়াজ পাচ্ছি যে কেউ দুইটা পা ঘষে ঘষে হাঁটতেছে, সিঁড়ির সামনে যাচ্ছে, আস্তে 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 করে হাঁটতে হাঁটতে আসতেছে, পা ঘষে ঘষে। আর আমাদের রুমের ঠিক মানে দরজা ছিল না কিন্তু, ঠিক আছে, জাস্ট চৌকাঠটা, দরজার সামনে আসার আগে স্টপ হয়ে যাচ্ছে, আবার ওখান থেকে রিটার্ন করতেছে, রিটার্ন করে নিয়ে সিঁড়ির সামনে যাচ্ছে, আবার আসতেছে সামনে, ঠিক আছে। এটা শুনে তো আমি আরো প্রচন্ড ভয় পেলাম, আর ভাবলাম যে এটা কি হচ্ছে। ফার্স্টে যে মানে বলছিলাম যে একটা বিড়াল দেখছিলাম, ঠিক আছে, ওই বিড়ালটা তো অবভিয়াসলি এতটা সাউন্ড করে নিয়ে হাঁটতে পারবে না। আর তুমি জানো যে বিড়াল হাঁটলে খুব একটা আওয়াজ হয়ও না, ঠিক আছে, ও খুব আস্তে আস্তে মানে স্টেপ গুলা ফেলে বিড়ালটা। তো ওটা কোনো মানে একটা মানে বড় কোনো কিছু করতে পারে, মানুষ বা কোনো কিছু, যে এতটা মানে সাউন্ড হচ্ছে। আমি আরো মানে আস্তে আস্তে ফিসফিস করে কথা বলতেছি যে ভাই বাইরে কে হাঁটছে। ও বললো যে মনীষ তুই একটু বেরোয় নিয়ে দেখ যে বাইরে কি হচ্ছে। আমি ওকে বললাম তুই এখানে বয়, আমি বাইরের দিকে যাই, ঠিক আছে। তোমাকে বলছিলাম যে চাঁদ উঠছে সেদিন, মেঘলা ছিল না। আস্তে করে বেরোয় নিয়ে মানে চৌকাঠটা ধরলাম, ধরে নিয়ে একটা চোখ বের করলাম সাইড দিয়ে, একটা চোখ বের করে নিয়ে যেটা দেখলাম, শরীর ওখানেই মানে ফ্রিজ হয়ে গেল ওটা দেখে। আমি আর নড়তে পারতেছি না। আমার বন্ধু পরে বলতেছে এই জিনিসটা, আমি মানে বলতে পারতেছি না, আমি এতটা মানে আর কি আতঙ্ক হয়ে গেছিলাম তখন। দেখলাম যে জানলাটা যে ছিল ওই ইনসিডেন্টের রুমটার, ওই জানলার সামনে একটা মানে কেউ কোনো মানুষ যদি জানলার সামনে দাঁড়ায় থাকে আর পেছন দিকে যদি চাঁদ থাকে, তো চাঁদের আলোটা অবভিয়াসলি সামনের দিকে পড়বে, তার মানে শরীরের ছায়াটা, তাই না। তো ওই সেম একটা মানে মানে হিউম্যান ফিগার, মানে ঘাড় মাথা সব বোঝা যাচ্ছে, ঠিক আছে, হিউম্যান ফিগারের ছায়া সামনের ব্যালকনিটার মধ্যে পড়লো। আর আমি বলতেছি সেদিন কোন রকম হাওয়া বাতাস ছিল না, আগেই বলছি। যদি আমি তাও মানলাম যদি কোনো গাছের ডালপালাই ওটা হয়ে থাকে, তাহলে গাছের ডালপালা তো এরকম না যে মানে একটা মানে প্রপার স্ট্রাকচারে হিলবে। ও যদি পাতা হিলে তাহলে জিনিসটা তো ডিভাইড হয়ে যাবে, মাঝখান দিয়ে গ্যাপ হবে, ফুটা হবে, এরকম আলো পড়বে, তাই না। প্রপার একটা হিউম্যান দ্বারা থাকলে যেরকম আর কি একটা মানে স্ট্রাকচার হয়, ওরকম স্ট্রাকচার। আর ওই স্ট্রাকচারটা মুভ করতেছে কেমন বলতো, গাছের ডালপালা হিললে তো সামনে আগে আগা পিছা এরকম করবে না, সাইড দিয়ে এরকম এরকম করবে, তাই না। হ্যাঁ, ওই ফিগারটা সামনের দিকে আসতেছে ধীরে ধীরে, মানে যদি পিছন থেকে লাইট মারো, সামনের দিকে যদি তোমার ছায়া পড়ে আর তুমি যদি সামনের দিকে আসো, অবভিয়াসলি ছায়াটা বড় হবে। ওই ছায়াটা দেখতেছি ধীরে, কোনো আওয়াজ হচ্ছে না, সে যে সামনের দিকে আসতেছে, ওই আওয়াজটা যে ছিল পা ঘষার, তখন বন্ধ হয়ে গেছে আমি যখন বাইরের দিকে তাকাইছি, ঠিক আছে। সামনের দিকে আসতেছে,
ধীরে ধীরে আস্তে আস্তে মানে দেখতেছি যে ছায়াটা বড় হয়েছে, ওই দেখে নিয়ে আমি ওখানে ফ্রিজ হয়ে গেছি। কোনো মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না, আমি জাস্ট ধরে আছি চৌকাঠটা, ধরে নিয়ে এটা দেখতেছি সামনের দিকে আগে আসতেছে। আমার বন্ধু বুঝতে পারলো যে আমি কিছু একটা দেখছি, মানে প্রচন্ড ভয় পাইছি। ও আমার রাইট সাইডে হাতটা ধরলো, ধরে নিয়ে হেঁচকা একটা টান মারলো, পিছন দিকে পড়ে গেলাম। তারপরে আর ওখানে ওই জিনিসটা দেখতে পাইনি। ঠিক আছে, দেখলাম, দেখে নিয়ে আমি কোনো কিছু বলতে পারতেছি না। আমার বন্ধু বলে যে ভাই কি হয়েছে, ধীরে ধীরে বলতেছে আমাকে কি হয়েছে। আমার মুখ দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছে না। আমার বন্ধু তখন আমাকে দেখে ভয় পেয়ে গেছে, পুরো প্যানিক করে গেছে গোপাল। ঠিক আছে, ওকে। হ্যাঁ। তো তারপর ও মানে ও বললো যে ভাই কি দেখছিস। আমি বললাম যে আমি আঙ্গুল দিলাম, আঙ্গুল দিয়ে বললাম যে চৌকাঠটার দিকে আঙ্গুল করে বসে আছি, হাত পা গুটায় নিয়ে। ঠিক আছে, বসে আছি। তখন ও বললো যে এমন কি দেখছে ও। ঠিক আছে, ও ধীরে ধীরে বাইরের দিকে গেল, গিয়ে নিয়ে ও আমি যে ছায়াটা দেখছি, ঠিক আছে, ও ওই ছায়াটা দেখেনি। ও কি দেখলো যে মানে যেহেতু এল শেপ বিল্ডিং, তোমার ওই দিকে যে লাস্ট মাথাটা ছিল, মানে তোমার এল এর যে লাস্ট মাথাটা, ঠিক আছে, আমরা ছিলাম এক সাইডে, আর ওই ইয়েটা ছিল আরেক সাইড। তো ওই সাইডের যে একদম কর্নারটা, ওই কর্নারে দেখতেছে কে জানি হাইটে হাইটে ধীরে ধীরে এদিকে আসতেছে। ঠিক আছে, তাও আবার ওই যে ব্যালকানির যে বর্ডার গুলো হয়, মানে ওয়ালটার, ওই ওয়ালটার মধ্যে হাত বুলাতে বুলাতে, মানে রাইট সাইডে যেভাবে নামি না সিঁড়ি দিয়ে আমরা ধরে ধরে রেলিং, ঠিক আছে, ওইভাবে কেউ ধরে ধরে সামনের দিকে আগে আগে আসতেছে। ওই কিচ্ছু বোঝা যাচ্ছে না। ও বললো যে জাস্ট আসতেছে, আর চুলগুলো খুব বললো যে বড় বড় ঘন চুল আসতেছে আমাদের দিকে। আর বুঝতে পারছে ওটা ছেলে মানুষ, হাঁটার চলার স্টাইল দেখে হেঁটে হেঁটে আসতেছে আমাদের দিকে। ও ওইটা দেখলো, দেখে নিয়ে এক লাফ পেনে নিয়ে আমার সামনে আসলো, আইসে আমাকে সামনে ঠেলে আমার পেছনে বসে পড়ছে। পেছনে বসে দুই কানের মধ্যে হাত দিয়ে বন্ধ করে রাখছে। কেন বলতো, আমি যখন বসছি পেছনে, ও যখন দেখতে গেল তখন আওয়াজটা হচ্ছিল না। যেই ও ভয় পায় নিয়ে পেছন দিকে আসলো, তখনই আওয়াজটা হচ্ছে, আবার হচ্ছে। আর ওখানে যেই মানে অবয়বটা দেখছিল যে সামনের দিকে রেলিং ধরে ধরে আসতেছে ব্যালকানির, তো ওই অবয়বটা মানে তোমার আওয়াজটা অত দূর থেকে আসতেছিল, কিন্তু তখন হচ্ছিল, কিন্তু ফট করে আবার সামনে এসে পড়ছে উইদিন 2 সেকেন্ড। যেই ফার্স্টে আওয়াজটা পাচ্ছিলাম কেউ পা ঘষে ঘষে যাচ্ছে সিঁড়ি পর্যন্ত, আবার রিটার্ন করতেছে, ওই আওয়াজটা আবার আসা শুরু করলো। আমি ভয় পাইলাম, ও ভয় পাইলো, দুজন কান ধরে পুরা বসে পড়লাম। মানে গা দিয়ে ঘাম ঝরতেছে, চোখ, আমি ওর দিকে তাকালাম, দেখলাম যে ওর চোখ রক্তের মতন লাল। ঠিক আছে, রক্তের মতন লাল। আর তখন ভাবো, আমাদের কাছে মোবাইল আছে, নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্ক ছিল না বলতে কি বলতো, নেট কাজ করতেছিল না, কিন্তু কল ঢুকবে এরকম ব্যাপার আর কি, বুঝছো? মানে 4G টাওয়ারটা দিচ্ছিল না। এলটিই ছিল, মানে 5G হ্যাঁ হ্যাঁ এলটিই ছিল। হ্যাঁ, মানে জাস্ট কল ঢুকবে এরকম ব্যাপার। আচ্ছা। হুম। তো আমি তো তখন পুরা মানে প্রচন্ড ভয় পাই। ও ভয় পায় আছে, ও কান বন্ধ করে চোখ মুখ মানে টি শার্টের ভেতরে মুখ ঢুকায় নিছে ভয়ে। ঠিক আছে, আমিও তো মানে পুরা প্যানিক করে গেছি। মানে এতটা ভয় ছিলাম যে মাথায় কাজ করতেছিল যে কাউকে একটা কল করি। ভাবো ওই সিচুয়েশনে এতটুকু সেন্স ছিল না যে একটা কল করে কাউকে ডাকি এখানে। তখন মাথার মধ্যে ফট করে আসলো, ঠিক আছে, ওই আওয়াজটা তখনও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ফট করে মাথায় আসলো যে কাউকে একটা কল করি। আমাদের পাড়া একটা দাদা থাকতো, ঠিক আছে, সৌম্যজিৎ দা তার নাম। সেই এখন এখানে থাকে না, এই জন্য নামটা আমি বলতে পারবো। সে আসামে এখন কাজের সূত্রে থাকে। ঠিক আছে, ওরা আর কি এখানে আমাদের পাড়াতে ভাড়া থাকতো একটা বাড়িতে। তো ওই দাদাটার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। দাদাটা পড়তো তখন তোমার হচ্ছে কলেজের ফাইনাল ইয়ারই পড়তো। ঠিক আছে, তো ওকে আমি ফোন করি, ফোনটা আবার ঢোকে। এর মধ্যে কোনো প্রবলেম হয়নি যে ফোন ঢুকতেছে না বা কিছু কাটিয়ে যাচ্ছে, এর কোনো প্রবলেম হয়নি। আওয়াজটা কন্টিনিউয়াস হচ্ছে পা ঘষার বাইরের থেকে, কিন্তু দরজার সামনে আসতেছে না। যেই দরজার চৌকাঠের সামনে আসার কথা তখনই আবার রিটার্ন করতেছে। তখন আমি ওই দাদাটাকে ফোন করলাম, সৌম্যজিৎ তাকে ফোন করে। যখন ভাবলাম যে আওয়াজটা সিঁড়ির দিকে যাবে, মানে আমাদের সামনে থেকে দূরে চলে যাবে, তখন কথাটা বলবো, আস্তে আস্তে ভাঙা গলায় দাদাটাকে বললাম যে দাদা তুমি যে করেই হোক তাড়াতাড়ি, আমি এখন ফ্লুয়েন্টলি বলতেছি কথাটা, তখন আমার ওই কথাটা বলতে প্রায় 5 থেকে 7 মিনিট লেগে গেছে। বলতেছি দাদা তুমি যে করেই হোক হোস্টেলটাতে আসো, আমরা এখানে মানে ফাইসে গেছি। এটা বলে কল কেটে দিছি। ওই দাদাটা কোনো রকম কথা বলেনি, জাস্ট আমাদের কথা শুনলো। আমার বাড়ির থেকে কলেজে যেতে মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগে, দাদাটা 2 থেকে 3 মিনিটে বাইক নিয়ে ঢুকে বসছে। বাইক নিয়ে ঢুকে বসছে, যেহেতু গেট বন্ধ বলছিলাম, ওই দাদাটা পাঁচিল টপকে ঢুকছে। ঠিক আছে,
বাইক বাইরে রেখে তোমার 5 লোককে ঢুকে নিয়ে ডাইরেক্ট দৌড় মাইরে নিয়ে ওই হোস্টেলের সামনে আসছে, জঙ্গল টঙ্গল পার হয়ে। তখন মাথার মধ্যে কোনো হুঁশ নেই। ওই দাদার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, এর জন্যই আর কি এতটা আসছে। আইসে নিয়ে এত বড় বিল্ডিং, ওরই সব রুমের মধ্যে খুঁজে বেরোবে, নাই করে 40-50টার উপরে রুম, ঠিক আছে, বড় বড় রুম থোড়ি খুঁজে বেরোবে। তো ও এক কাজ করছে, ও জানতো যে আমরা এখানে কেন আসছি, মানে ও জানতো যে আমি আর কি হন্টেড ভিডিও টিডিও বানাই। তো ওখানে যাব, জানা কথা, ওকে আমি বলছিলাম যে দাদা ওখানে যাবো, বলে যে ঠিক আছে যাইস, কোনো ব্যাপার না, দিনে যাইস। ও বলছে যে রাতে যাইস না। মিনিমাম তখন রাত্রি 9:30 বাজে যখন ওই দাদাটা এসে পৌঁছাইছে। ও ফার্স্ট ফ্লোরে উঠছে, উঠে নিয়ে আমাকে আওয়াজ দিচ্ছে, নিচের থেকে আওয়াজ দিতে দিতে উপরে উঠছে। তখন যখন দাদার বাইকটা রাইখে নিয়ে আসছে সামনে, যখন দাদা মানে আওয়াজ দিচ্ছে আমাকে মনীষ মনীষ বলে, তখন ওই পা ঘষার আওয়াজ বন্ধ টোটালি। তারপরে দাদা উপরে উঠলো, উঠে নিয়ে ফার্স্ট ফ্লোরে ওঠার পরে ইনসিডেন্টের রুমের থেকে কিছুটা আগে মানে সিঁড়ি দিয়ে ওঠার পর আমাকে কল করলো। কল করে নিয়ে আমার মোবাইলে অবভিয়াসলি রিংটোনটা বাজে উঠলো। তারপর ও বুঝতে পারলো আমি কোন রুমের মধ্যে আছি। ও ওই রুম মানে ইনসিডেন্টের রুম ক্রস করার পরেও কোনো কিছু দেখেনি, ও কিচ্ছু দেখেনি। ইনসিডেন্টের রুম ক্রস করলো, ক্রস করে দেখলো যে আমি আর গোপাল মানে পুরা মানে খারাপ অবস্থায়, পুরা ঘাইমে চুপচুপা হয়ে গেছি, ওইভাবে বসে আছি টুটা একদম কানের মধ্যে হাত দিয়ে, ঠিক আছে। ও মোবাইলের রিং এর আওয়াজ শুনেই মেইনলি আমাদের সামনে আসছে, বুঝতে পারছে কোন রুমে আছি। ও আসলো, আইসে নিয়ে ওর 2জন বন্ধুকে ফোন করলো। একটা ছিল হচ্ছে সুদীপ দা, ঠিক আছে, সুদীপ দা নামে একটা দাদা ছিল। ওই দাদাটাকে ফোন করলো, বললো যে ভাই তুই আয়, আর তোর সাথে 2জনকে নিয়ে আয় এখানে হোস্টেলের ওখানে। তো ওই দাদাটা ফোন করা, ওই দাদাটা বাড়িটা মানে কলেজের থেকে তোমার ধরো বেশি দূরেও ছিল না, ওই ধরো আমার মতনই দূরত্বে ছিল, 5-7 মিনিট। তো পাশের পাড়াতেই আর কি, 2 পাড়া পাশে ওই মানে সুজিত দার বাড়ি। তো ওই দাদাটা চলে আসলো, 2জনকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওরা আসলো, আইসে আমাদেরকে ধরলো। ওরা কেউ কিছু দেখেনি, কিন্তু শুধু আমি আর আমার বন্ধুই ফিল করছি যা ফিল করার। ওরা আসলো, আইসে নিয়ে আমাদেরকে ধরলো, মানে ঘাড়ে ধরে নিয়ে নিচে নামাইলো। নিচে নামায় নিয়ে অতটুকুন ছিলাম আর কি, মানে যে একটু হাঁটাচলা করতে পারবো, মানে পাঁচিলটা কোনো মতো টপকায় নিয়ে বাইকের মধ্যে বসলাম। বসে নিয়ে ডাইরেক্ট আমাদের পাড়াতে আসলাম। পাড়াতে এসে সৌম্যজিৎ বাড়িতে ঢুকলাম। ঢুকে নিয়ে আমি আর গোপাল ওখানে ছিলাম। তখন মোটামুটি ধরো আরো 15 মিনিট চলে গেছে, 9:45 মতন বাজে। ক্লাস 9-এ পড়ি, তখন তো খুব একটা বেশি বড় না, অবভিয়াসলি বাড়ি থেকে ফোন আসবে যে কোথায় তোরা, তাই না। তো আমি ওদের বাড়িতে আসার পর মা ফোন করলো, বললো যে তুই কোথায়। আমার কলটা তুলছে সৌম্যজিৎদা তুলে বললো কাকিমণি ও তো আমাদের বাড়িতে আসছে, আমরা একটু মানে গল্প গুজব করতেছি, আড্ডা মারতেছি। বললো তারপরে মা যেহেতু পাড়াতেই আসি কিছু বলে নাই, ঠিক আছে। গোপালের বাড়ি থেকে ফোন চলে আসছে ওর মোবাইলে, যে বাবু তুই কোথায়। তো ওর কলটা ওই মানে ওই দাঁড়াটে তুললো, তুলে নিয়ে বললো যে হ্যাঁ কাকিমণি, মানে আমাদের বাড়ি আশেপাশে প্রত্যেকে, ঠিক আছে, খুব একটা দূরে না, এর জন্য সবাই আর কি অতটা ইয়েও করে না, ফোন করে জানে না যে কোথায় আছি, তারপর শেষ। তো বললো যে আমরা এখানে আছি এই দাদার বাড়িতে, তো আজকে রাত্রে এখানেই থাকবো, মানে এইসব জিনিস মানে গুছায় নিয়ে ওই দাদাটা এইভাবে বলে দিল, মানে ওনাকে কাকিমণিকে, ঠিক আছে। তো তারপর আমি আর আমার মানে বন্ধু গোপাল তো পুরা মানে খারাপ অবস্থায় বসে আছে, মানে কথা বলতে পারতেছি না, মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না, ঠিক আছে। তারপর আহ যে মানে সৌম্যজিৎদের যে মা ছিল, মা আসলো, ওনার মাকে ডাকলো সৌম্যজিৎটা, ডেকে নিয়ে বলছে মা দেখো ওদের কি অবস্থা, ঠিক আছে। তো তারপরে বললো যে তোদের কি হয়েছে। আমি মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারতেছি না, মিনিমাম আমাদের ঠিক হইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে, ঠিক আছে। মুখ দিয়ে একটা মানে এবিসিডি যে বেরোবে সেটা বের করতে মানে মিনিমাম আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তারপর ওর মা খাইতে দিল, রাত্রে 11-11:30 বাজে। একটা দানা খেতে পারলাম না, না আমি না গোপাল, কিছু খেতে পারলাম না। সারা রাত জাগা, চোখ খোলা, মানে কোনো মতে ভুলতেই পারতেছি না যে ওখানে কি হয়েছে। সব ঘটনা মানে ব্রেনের মধ্যে মানে রিপিট হচ্ছে বারংবার, ঠিক আছে। তারপর মানে কাকিমণি আসলো, মানে সৌম্যজিৎ মা এসে বললো যে বাবু ওদেরকে সকালবেলা ছিন্নমস্তা কালীবাড়িতে নিয়ে যাস। হয়তো তুমি শুনছো বা যাই হোক, মানে খুবই প্রসিদ্ধ মন্দির আমাদের আলিপুরদুয়ারের ছিন্নমস্তা মায়ের মন্দির, ঠিক আছে। ওখানে একজন পুরোহিত ছিল তখন, মানে পুরান যে পুরোহিত, ওনার অ্যাসিস্ট্যান্টও আছে এখন, অ্যাসিস্ট্যান্ট মানে যে মেন পুরোহিতটা ছিল ওনার অনেক বয়স হয়ে গেছিল, 80 আপ হবে তখনই। তো উনি এখন মারা গেছে, এখন নাই, যাই হোক। তো ওই দাদার মাটা বললো যে ওদেরকে সকালবেলা হলে নিয়ে যাস, সকালবেলা একবার পুজো হয় 7টার দিকে সকাল, আর সন্ধ্যা 7টার দিকে আরেকবার মানে আরতি হয়। তো সকালবেলা নিয়ে যাস, রাত্রিবেলা পর্যন্ত অপেক্ষা করা যাবে না, সারা রাত্রি জাগা,
কথা বলতে পারি না ঠিক করে। সকালবেলা উঠলাম, উঠে নিয়ে বাড়িতে আসিনি আর, ওখানেই ছিলাম। ওখানে ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে নিয়ে আর কি মানে একটু চা চা খাইছিলাম খালি একটু, ঠিক আছে। চা খাইয়ে নিয়ে বেরোয় গেলাম। ওই দাদাটা নিজের বাইক নিয়ে আমাকে আর গোপালকে নিয়ে একা আর কি, আর কেউ জানে, কাকিমণি জানে, মন্দিরে গেলাম। গিয়ে নিয়ে যেই পুরোহিতটা ছিল ওনার সাথে দেখা করলাম। এমন না যে আমরা পোজেস হয়ে গেছি বা কোনো কিছু ঢুকতে পারতেছি না, কিছু বাধা দিচ্ছে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মন্দিরে ঢুকলাম, ঢুকে নিয়ে পুরোহিতটা পুজো মানে পূজা অর্চা করতেছিল তখন আর কি। যখন পৌঁছেছি আমরা, পূজা অর্চা করলো, করে নিয়ে ঝাড়ানোর জন্য বসছে। সকালে একবার ঝাড়া, সন্ধ্যা একবার ঝাড়া, সকালবেলা ঝাড়ানোর জন্য বসছে। তো আমরা তো কথা বলতে পারতেছি না খুব একটা বেশি নিজের থেকে খুলে। তো ওই দাদাটা সব খুলে বললো পুরোহিতটাকে। তারপর পুরোহিতটা আমাকে একবার, গোপালকে একবার, মানে দেখতেছে উপর থেকে নিচ পর্যন্ত চোখ দিয়ে, ঠিক আছে। একবার চোখ উপরে ওঠে, একবার চোখ নিচের দিকে নামা, দেখলো। দেখে নিয়ে বললো যে তোরা তো মানে আমাদেরকে ডাইরেক্ট বললো, তোরা তো বেশ বড় বাচ্চা বাঁচে গেছিস, মানে বেশ ভালো জিনিসের খপ্পরে পড়ছিলি, এটা বলছে আমাদেরকে। বলছে আচ্ছা। তোদের, হ্যাঁ বলছে যে তোদের সাথে বজরংবলী সহায় ছিল, এর জন্য বাইচে গেছিস তোরা। বলছে তোদের উপর কৃপা করছে বজরংবলী। আমি স্পেশালি খুবই বড় ভক্ত আর কি বজরংবলীর। হুম। তো বললো যে তোরা বজরংবলীর সহায় ছিল জন্য বাইচে গেছিস, তাহলে খুব বাজে জিনিসের খপ্পরে পড়ছিলি। বলছে আর কোনোদিন ওখানে ঘুরে যাস না। ওই জিনিসটা কি বলতো, মানে যেই জিনিসটা ওখানে ছিল, মানে ওই ছেলেটার মানে অতৃপ্ত আত্মাটা মানে অ্যাট্রাক্ট করতো মানুষকে নিজের দিকে, ঠিক আছে। যেই মানুষই সামনে দিয়ে যাক, মানে ওই বিল্ডিংটাকে দেখে নিয়ে নিজে অ্যাট্রাক্ট হয়ে যেত আর কি, ওখানে যাওয়ার জন্য আর কি। কি আছে একটা কিউরিওসিটি মনের মধ্যে মানে জাগতো, যখন কি আছে দেখে আসি। আত্মাটা অ্যাট্রাক্ট করতো, সকাল হোক রাত্রি হোক, কোনো টাইম বেসিস না। সকালবেলা হয়তো ওকে দেখা বা ফিল করা খুব একটা মানে যাইতো না, কিন্তু রাতের বেলা গেলেও ও মানে 24টা ঘন্টার মধ্যে যে কোনো টাইমেই মানে মানুষকে অ্যাট্রাক্ট করতো নিজের দিকে আসার জন্য, ঠিক আছে। মানে যাতে বারে বারে আসুক, আর এমন একটা টাইমে আসুক যেমন কি আমরা গেছিলাম রাতের বেলায়, যাতে ও ওই মানুষটাকে শেষ করে দিতে পারে। তো ওই পুরোহিতটা বললো যে আমি তোদেরকে একটা জিনিস দিচ্ছি, একটা মানে মাদুলি টাইপ দিছিল, ঠিক আছে, মানে কালো রঙের তাবিজের মতন, খুব একটা বড় না, তাবিজের মতন দিছিল কালো রঙের, আমাকে আর গোপালকে। আমরা দুজন পড়ছি ওটা, পড়ার পরে বললো যে তোরা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবি। আর একটা কি জানি একটা কিসের জল দিছিল, ঠিক আছে। ওই বোতলের মধ্যে বলছে যে প্রত্যেকদিন এটা যেই মানে যখন স্নান করবি সকালে উঠে, নিজের বালতির মধ্যে মানে জল ভরবি, ট্যাঙ্কির থেকে জল ভরবি, জল ভরে নিয়ে ওই জলটা ওটার মধ্যে মেশাবি, মেশাই নিয়ে স্নান করবি। লাস্টের মানে স্নানটা আর কি, লাস্ট যে বালতিটা ঢালবি শরীরে, ওটা ওখানে ঢালে নিয়ে স্নান করে নিবি। বলছে যে কয়েকদিনের মধ্যে তোরা ঠিক হয়ে যাবে। তো না, ওনার কথা মতন কাজগুলো করলাম, ওই মাদুলিটা ধারণ করলাম শরীরে, করার পর বাড়িতে আসলাম। আমি আমার বাড়িতে তো কিছু জানি না, আমি ফার্স্ট টাইম তোমাকে শোনাচ্ছি। আমার মা আজ পর্যন্ত জানে না যে আমার সাথে কি হয়েছে, ঠিক আছে। তো আমি বাড়িতে আসলাম, গোপালকেও বাড়িতে পাঠালো। তখন মোটামুটি স্টেবল হয়েছে, ওনার কাছ থেকে আসার পরে, জানানোর পরে মোটামুটি স্টেবল হয়েছে। কিন্তু মোটামুটি ধরো 3-4 দিন মানে জিনিসগুলো না মানে এতটা বেশি এফেক্টিভ ছিল যে মানে ব্রেনের থেকে বেরোচ্ছিল না। তো 3-4 দিন স্বপ্ন দেখতাম, মানে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর পরে ঠিক ঘুমাতে পারতাম না। আমি ডেইলি রুটিন ফলো করি, সকাল মানে রাত্রি 10টার দিকে খাওয়া দাওয়া হবে, 10:30টার মধ্যে ঘুম, ঠিক আছে। তখন আমার ঘুমাইতে মিনিমাম 12:30 1টা বাজতো, ঘুম আসতো না চোখে, ঘুম মানে ঘুমাইতে চাচ্ছি কিন্তু ঘুমাতে পারতেছি না, ঠিক আছে। ঘুমাইতাম ঠিক ধরো, মনে আছে আমার এখনো, ঠিক 3টা 28 নাগাদ, ঠিক আছে। প্রত্যেক দিন 3 দিন হয়েছে এই জিনিসটা আমার সাথে রিপিট। প্রত্যেক দিন 3টা 28 নাগাদ আমার ঘুম ভেঙে যেত। আর সেম ডে স্বপ্ন দেখতাম আমি, বা ওখানে গোপাল থাকতো না স্বপ্নের মধ্যে, আমি একা ওই হোস্টেলের মধ্যে যাচ্ছি, যাই নিয়ে ঘুরতেছি, আর একটা রুমের মধ্যে বসে আছি, বসে কার সাথে জানি কথা বলতেছি, কিন্তু তার মুখটা আমি চিনি না, ঠিক আছে। আচ্ছা। হুম। হ্যাঁ, মানে মুখটা কি বলতো, মানে ব্লার করা আর কি। আমি স্বপ্নেও ওর মুখটা মানে স্পষ্ট দেখতে পারিনি, মানে আমার মনেও নেই ঠিক, ঠিক আছে। কিন্তু এটা বুঝতে পারছি যে সে একটা ছেলে মানুষ, একটা ছেলের সাথে আমি কথা বলতেছি, তার গলার আওয়াজটা পর্যন্ত আমার মনে আছে, যেখানে আমার জানার কথাই না। একটা যেই মানুষ মারা গেছে তার গলার আওয়াজ আমি কিভাবে জানবো এত বছর আগে? স্বাভাবিক। হ্যাঁ, তো তার তুমি গলার আওয়াজটা বেসিক্যালি পর্যন্ত, এমন হ্যাঁ, একটা হ্যাঁ। জিনিসের মধ্যে দিয়ে গেছো, তোমার উপরে বিশাল রকম ভাবে ইম্প্যাক্ট ফেলেছে এই পুরো ব্যাপারটা। হুম 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 হুম,
একদম। সত্যিই বলেছেন যে খুব বাঁচাই বেঁচে গেছো। হুম। হ্যাঁ, আসলে তখন মানে হঠকারিতা সিদ্ধান্ত, বয়সটা কম ছিল তার জন্য আর কি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো যাই হোক, ঘটনাটা ফিরে আসি। হুম তো আমি 3-4 দিন স্বপ্নটা দেখলাম, দেখার পরে ধীরে ধীরে এই জিনিসগুলো বন্ধ হয়ে গেল, ঠিক আছে? মানে আস্তে আস্তে জিনিস স্বপ্ন দেখা বন্ধ করলাম, মানে হয়তো সপ্তাহে আমি ডেইলি স্বপ্ন দেখতাম কথার কথা, কিন্তু তখন আমার এরকম হচ্ছে যে আমি সপ্তাহের মধ্যে 1 দিন বা 2 দিন স্বপ্ন দেখতেছি, ঠিক আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ, দেখতেছি, কিন্তু ধীরে ধীরে জিনিসগুলো বন্ধ হয়ে গেলো। এমন না যে আমি বাড়িতে আসছি, বাড়িতে আমি এরকম ফিল করতেছি যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে বা আমার মানে ঘরের মধ্যে এরকম কোনো ব্যাপার কোনো কিছু ছিল না, খালি আমি স্বপ্ন দেখতাম। তো আমার বিষয়টা তো সলভ হয়ে গেল, আমার ধীরে ধীরে জিনিসগুলো বন্ধ হয়ে গেল, আমার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হলো না, না বাড়ির লোক জানলো, আমিও ঠিক হয়ে গেলাম। আর ওই দাদাটা বা দাদার মাটা, মানে সৌম্যজিৎদার মা কোনো কিছু বলেনি আমার বাড়িতে, ফ্যামিলিতে। এখন মেইন যে বিষয়টা হচ্ছে ওইটা হচ্ছে গোপালের সাথে, ঠিক আছে? আচ্ছা। হুম। আমি জানি না রাশি কতটা ম্যাটার করে, কিন্তু গোপালের ছিল তুলা রাশি। রাশি আমি এতটা নলেজ নাই যে রাশি খুব হালকা হুম। থাকলে যে মানে ভূত এফেক্ট করে বা কোনো কিছু, ঠিক আছে? তোর তুলা রাশি ছিল, Okay. এটা আমি জানতে পারি পরে, আমি হুম। আগে জানতাম না। ও বাড়ি, ওকেও বাড়ি পাঠিয়েছি, আমিও বাড়িতে আসছি, আমি তো ঠিক হয়ে গেলাম। ও হুম। তারপরে ও আমাকে ফোন করেনি কিন্তু 1 সপ্তাহ। আমার মাথা থেকে বেরোয় গেছে যে আমার সাথে গোপাল গেছিল, আমিও গোপালকে ফোন করিনি এইসব জিনিসের মধ্যে। মানে আমি তো নিজের মধ্যেই ব্যস্ত হয়ে গেছি, এই স্বপ্ন দেখতেছি, এত কিছু হচ্ছে আমার সাথে, আমি কাউকে ফোন করার টাইমই পাইনি। টিউশন যাওয়া বন্ধ হয়ে গেছিল, জ্বর আসছিল আমার প্রচন্ড, ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তার দেখানোর পরে কিছুটা ঠিক হচ্ছে ওই 3-4 দিনের স্বপ্নতেই। মানে এতটা বেশি জ্বর, 103-104 ডিগ্রি জ্বর আমার, ঠিক আছে? আচ্ছা। তো হ্যাঁ, তারপর গোপালের যে বিষয়টা আর কি, সেটা আমি বলতেছি, ওটা আমি পরে শুনছি, আমি জানতাম না কিছু, ঠিক আছে? মোটামুটি ধরো 10 দিনের মধ্যে জিনিসটা টোটালি কমপ্লিট আর কি। ওর মানে আমার কাছ থেকে চলে যাওয়া, বাড়িতে চলে যাওয়া, তারপরে অন্য একটা জায়গাতে যাওয়া, মানে অন্য আরেকজন পুরোহিতের কাছে ও গেছিল। পুরোহিত না, আমি তান্ত্রিকই বলবো তাকে। ওকে। হুম। তো আমার বিষয়টা শেষ। তো এখন গোপালের বিষয়টা হচ্ছে ও বাড়ি গেছে, ওর মাকেও কিছু বলেনি ফার্স্টে, ঠিক আছে? ওকে। 2-3 দিন গেল, ওর সাথে কি হচ্ছে আরো ভয়ঙ্কর জিনিস হচ্ছে। আমি তো শুধু স্বপ্ন দেখতাম, ঠিক আছে? হুম হুম ও ওই স্বপ্নটা দেখতো আর আমাকে নিয়ে দেখতো, আমি যেমন একলা যেতাম ওখানে স্বপ্নের মধ্যে, হুম হুম ও হুম। দেখতেছে যে আমিও যাচ্ছি ওর সাথে। সেম ঘটনা হচ্ছে, যেগুলা যেগুলা ইনসিডেন্ট হচ্ছে ওইসব হচ্ছে। আর ও স্বপ্নের মধ্যে যেই অবয়বটা ছিল, যেটার আজ পর্যন্ত ফেস দেখতে পারিনি আমরা, ঠিক আছে? স্বপ্নের মধ্যে অবয়বটার ও ফেস দেখছে, আমি বলছিলাম যে আমি ব্লার দেখছি ফেস, ও অবয়বটার ফেস দেখছে, যেই মানে ব্যক্তিটা ছিল ওখানে। তো ফেসটার ডিটেলটা আমি বলি। চাপদাড়ি মুখের মধ্যে, ঠিক আছে? চোখগুলা তোমার মানে গ্রিন কালারের চোখ ছিল, ঠিক আছে? মানে মণিগুলা যেগুলো আর কি ছিল চোখের, ওই যে ব্ল্যাক পোর্শনটা আমার যেমন ব্ল্যাক, তো ওর গ্রিন ছিল, গ্রিন চোখ, দেখতে খুবই সুন্দর ছেলে, ফর্সা। হাইট হবে মোটামুটি 6 ফুটের মতন হবে হাইট, মানে বেশ লম্বা চওড়া ছিল। ওর সাথে দাঁড়ায় নিয়ে গল্প করতেছে সকালবেলার টাইম, স্বপ্নে দেখতেছে এটা গোপাল, ঠিক আছে? সকালবেলার টাইম ও মানে দেখতেছে ওর সাথে, মানে মানে কথা বলতেছে। হট করে দেখলো যে ও মানে একবার চোখের পাতা ফেললো, স্বপ্নের মধ্যে চোখের পাতা ফেললো, চোখের পাতা খুলে দেখলো রাত হয়ে গেছে, ওর সামনে কেউ নাই। আর ও যে দেখছিল আমি ওর সাথে গেছি, আমিও নেই। আমি বলে ওখানে দাঁড়াচ্ছিলাম, ওদের গল্প শুনতেছিলাম সকালবেলা। ও চোখ ব্লিঙ্ক করলো, আমিও নাই, ওই যে ছেলেটা ছিল ওই ছেলেটাও নাই। ও দেখলো ও ব্যালকনির থেকে আবার সেম ইনসিডেন্টের পাশের রুমটার মধ্যে ফিরে এসে ওখানে বসে আসছে সাইডে। হুম। হ্যাঁ, সাইডে বসে আছে আর দেখতেছে, মানে ফিল করতে পারতেছে যে যেই ঘটনাগুলো আমার আর ওর সাথে হয়েছিল ওগুলো সেম হচ্ছে। মানে কেউ ওই তোমার হাঁটতেছে, পা ঘষে ঘষে ওই আওয়াজটা হচ্ছে। আর আরেকটা জিনিস ছিল, যেটা আমি আর ও দুজনেই ফিল করছি, পরে আমরা ডিসকাস করছি এই জিনিসটা নিয়ে, যে সত্যি কি এরকম হয়েছিল কিনা। দাঁত কিটকিট করে না, কিন্তু দাঁত ঘষার যে আওয়াজটা থাকে, একদম একদম। হ্যাঁ, ওই আওয়াজটা আমি আরো পাইছিলাম। আর ওই আওয়াজটা কখনো তো এমন না যে পুরো কন্টিনিউয়াসলি কিটকিট করতে করতে যাচ্ছে দাঁত ঘষতে ঘষতে, এরকম না। যখনই আমাদের রুমের সামনে আসতো তখন ওই জিনিসটা হতো, মানে খুব রাগে আর কি, কেউ যদি হয় না দাঁত কিটকিট করে, ঠিক আছে? ওরকম আর কি একটা আওয়াজ পাচ্ছিলাম। তো ও সেম আওয়াজটা স্বপ্নের মধ্যে পাইছে।
আর সেম স্বপ্ন ওর 4 থেকে 5 দিন রিপিট হচ্ছে। যখন ও দেখতেছে যে জিনিসগুলোর পরিমাণটা বাইরে যাচ্ছে, অ্যাক্টিভিটি গুলির, তখন ওর মাকে জানায়। আর ও এমন না যে শুধু স্বপ্নই দেখতো, আমি শুধু স্বপ্ন দেখতাম। ও দেখতো যে ও যখন মানে ওয়াশরুমে যাচ্ছে বা কিচেনে যাচ্ছে, মানে সবসময় তো আর ওর মা বা বাবা সাথে সাথে ঘুরবে না, তাই না? ও যখন একা থাকতো, একাই সব রুমের মধ্যে যাইতো, তখন ও ফিল করতো ওর কানের সামনে আইসে কেউ সে সেম দাঁত কিটের আওয়াজ করতেছে, সেম একদম সেম, ঠিক আছে? সেম দাঁত কিটের আওয়াজ করতেছে, পেছন ঘুরে দেখতো কেউ নাই। আর এটা ফিল করতো যে ওর যেই সাইডে মানে যেই কানের সাইডে আর কি দাঁত কিটকিটের আওয়াজ হচ্ছে, ওই সাইডের ঘাড়ের মধ্যে গরম নিঃশ্বাস পড়তেছে। আচ্ছা আচ্ছা। এরকম ফিল করতো। তো ও খুবই মানে জিনিসটা নিয়ে মানে ভয় পায় নিয়ে না পারতে ও মাকে বলে দেয় ওই 4-5 দিন পরে, যে মা আমার সাথে এরকম এরকম হচ্ছে। আর ও এটা বলে না যে আমি ওর সাথে গেছিলাম, ও বলছে যে ও একা গেছিল, ঠিক আছে? ও আমার নামটা দিয়ে আমাকে ফাঁসায় নেয়। মাকে বলে, ওর মা বললো যে তুই কোথায় গেছিলি। ওর অ্যাকচুয়ালি কি বলতো, ওর মাদুলিটা মা না লক্ষ্য করতে পারে না, কেননা ও এমন টাইপের গেঞ্জি পরতো যাতে জিনিসটা দেখা না যায়। আর ও ওয়াশরুম থেকে ডাইরেক্ট একদম গেঞ্জি পরে নিয়ে বেরোতো, টি শার্ট পরে নিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যাতে ও মা বুঝতে না পারে। কিন্তু পরে ওর মা ওই জিনিসটা দেখে নেয় যে কিসের মাদুলি, এটা তো আমি তোকে দেইনি, তুই কোথা থেকে কি পরে আসছিস। তো তারপর ওর মাকে সবটা খুলে বলে যে মা আমার সাথে এরকম এরকম হচ্ছে, ওই হোস্টেলের মধ্যে গেছিলাম, যাওয়ার পরে এইসব জিনিস দেখছি, এইসব ফিল করছি। তারপর ওর মা বলে যে তুই ছিন্নমস্তা কালীবাড়িতে গেছিলি? বলে যে হ্যাঁ আমি গেছিলাম একটা দাদার সাথে। বললো যে ওখান থেকে কি বললো? ও বলে যে এইসব বলছিল যে এটা নেওয়ার পর ঠিক হয়ে যাবে। আমি ঠিক হয়ে গেছিলাম কিন্তু ও ঠিক হয়নি ওটা নেওয়ার পরে, ঠিক আছে? ও জল দিয়ে স্নানও করছে কিন্তু তাও ওর কিচ্ছু হয়নি। তারপর ও মা ঠিক করে যে আমাদের এখানে শোভাগঞ্জ নামে একটা এরিয়া আছে, ঠিক আছে? শোভাগঞ্জে একটা খুবই প্রসিদ্ধ মা কালীর আর কি, হ্যাঁ শ্যামা মা না, মা কালী ব্ল্যাক কালারের মা কালীর মানে মন্দির আছে, খুবই প্রসিদ্ধ, মানে একদম তোমার ছিন্নমস্তা কালীবাড়ির মতন। ওখানে একজন মানে তান্ত্রিকই বলা চলে, হয়তো লাল রঙের শালুতে শালু কাপড় পরে থাকতো, হ্যাঁ লাল শালু কাপড় পরে থাকতো। তো উনি ওখানে আরাধনা করতো, পুজো করতো, ঠিক আছে? তো ওনার কাছে যায়। ওর মা বললো যে একদিন যাবো। 2-3 দিন পর, মানে 4-5 দিন হয়ে গেল, ওর মাকে ও বললো, তার ঠিক 1 থেকে 2 দিন পর ওর মা ওখানে গেল। সেদিন ছিল শনিবার, যেদিন গেছে ওখানে ওই আর কি তান্ত্রিকটার কাছে গেল, গিয়ে নিয়ে জাস্ট ও আর ওর মা বসছে, ঠিক আছে? ওনার কাছে বেশি লোক আসতো না, কারণ ওনাকে মানে সময় দিতে পারতো না, উনি নিজের পূজাতেই ব্যস্ত থাকতো, ঠিক আছে? আর ওদের সাথে গোপালদের সাথে ওনার একটু মানে কন্ট্যাক্ট ছিল আর কি, মানে আগাগোড়া পরিচয় যেটাকে বলে। তো এই জন্য ওনাকে কল করে নিয়ে পরে গেছে ওখানে। যাওয়ার পরে যেহেতু চেনা জানা, একটু স্পেশাল ট্রিটমেন্ট অবভিয়াসলি দিবে। তো ওখানে কি ও গোপাল আর গোপালের মা বসছে, উনি ওই পুরোহিতই বললাম আমি, ওই পুরোহিতটা গোপালকে মানে চোখ দিয়ে স্ক্যান করলো প্রপার, যেভাবে ঠিক তোমার ছিন্নমস্তা কালীবাড়িতে করছিল আমাকে আর ওকে, ঠিক আছে? স্ক্যান করে নিয়ে ওখানে তো বলছিলাম পুরোহিতকে আমরা কি হয়েছে আমাদের সাথে, তাই না? কিন্তু ওর মা বলছে যে মানে ঠাকুরমশাই আপনার সাথে আমরা দেখা করতে চাই, কিছু বলে নাকি কি হয়েছে না হয়েছে। উনি A to Z বললো, যে এরকম কোন জায়গায়, হ্যাঁ, আর ডিটেলও দিল ওই মানে ওই এনটিটিটার সম্পর্কে। ডিটেল দিয়ে বললো যে ওই এনটিটিটা যে ছিল, ওই এনটিটিটা ছিল তোমার মানে খুবই মানে আর কি, ও ভূত ছিল না অ্যাকচুয়ালি, মানে ও পিশাচে পরিণত হয়েছিল। মানে ওর কামনা বাসনা অ্যাকচুয়ালি একটা 20-21 বছর বয়সের ছেলের মধ্যে তো অনেক কামনা বাসনা স্বাভাবিক থাকে, অনেক কিছু চাওয়া পাওয়া। তার মধ্যে ও যেই রিজনের জন্য মারা গেছিল ওটা তো খুবই মানে ভাইটাল একটা রিজন ছিল, ঠিক আছে? উনি বলছিল যে ওই ছেলেটা পিশাচে পরিণত হয়েছে, আর ও গোটা বিল্ডিংটাকে এভাবে ক্যাপচার করছে, ও বাদে ওখানে অন্য কোনো বলো এন্টিটি বলো, কোনো ভূত বলো, কোনো কিছু পাড়া দিতে পারবে না। ও একা ওখানে মানে থাকে গোটা এরিয়ার মধ্যে, আর অন্য কেউ থাকে না ওখানে। প্রপার ডিটেল দিল, বললো যে এভাবেই বললো যেটা আমি তোমাকে বললাম, যে কামনা বাসনা থাকে প্রত্যেকের মধ্যেই। তো ও যেহেতু কম বয়সে মারা গেছে, তো ওর মধ্যে ওই আকাঙ্ক্ষাটা রয়ে গেছে, যেটা ওর পাওয়ার ছিল। গোপাল আর গোপালের মা কিচ্ছু বলেনি, ওকে দেখে নিয়ে ওর সাথে কি হয়েছে আমার ব্যাপারে বলেনি, কিন্তু যে আরেকজন গেছিল ওর সাথে এই কথা বলেনি, গোপালের বিষয়ে শুধু বলছে যে ওখানে গেছিল, কি ফিল করছে, কি কি আওয়াজ শুনছে, কি হয়েছে না হয়েছে A to Z বলছে।
গোপাল হা হয়ে মানে তাকায় আছে ওনার দিকে বিস্ফারিত চোখে, যে মানে আমি কিছুই বললাম না, তাও কিভাবে মানে বলতেছে উনি। বলে নিয়ে উনি বলে যে তুই মানে কি বলবো আর কি, বহুত বড় বাচ্চা বাচ্ছিস, আর কোনোদিন ওখানে যাইস না, কারণ ওই জিনিসটা তোর উপর এফেক্টটা বেশি ফেলছে, মানে তোকে বেশি ক্যাপচার করে ফেলছিল, এটা ওকে বলছে। তারপরে কি হলো? তারপর মানে ওই যে পুরোহিতের কাছে গেছিল মা কালীর, ঠিক আছে, সাধক, তো ওনার কাছে যাওয়ার পর উনি বলছে যে আমি তোকে কিছু রেমেডিস দিচ্ছি, বলে বাড়িতে যা ফলো কর, ঠিক হয়ে যাবে সবকিছু। উনি একটা মানে কবজ, আমি দেখিনি, হ্যাঁ, কবজ ও আর কি, এই ঘটনা হওয়ার পরে ওরা সবাই এখান মানে গোপাল আর গোপালের ফ্যামিলি এখান থেকে শিফট করে চলে যায়, কেননা ওর বাবা চাকরি করতো তোমার হচ্ছে এসএসবির, ঠিক আছে, এসএসবির চাকরি করতো, তো ওদের ট্রান্সফার হয়, এখান থেকে চলে যায়। আচ্ছা, হুম। কবজ দেওয়ার পর কি হয়? হ্যাঁ, ওই কবজ হ্যাঁ, দেওয়ার পরে কি হয়? কবজ ঠিক হয়ে দেওয়ার যায় পর ব্যাপারটা? হুম। তো কবজ দিল ওকে, অ্যাকচুয়ালি কবজ কি আমি জানি না, ঠিক আছে, ও বলছিল মুখ দিয়ে ওটাই আর কি। তো কবজ দেওয়ার পরে ওকে একটা লাল রঙের সুতা দেয়, ওই সুতার মধ্যে না ভেতরে কি একটা মানে গোল টাইপের ছিল, মানে ওই যে রাখি পরায় না গোল থাকে যে মিডিলে একটা, ঠিক আছে, ওরকম টাইপের কি একটা গোল ছিল, ভিতরে কি জানি ও বলছিল যে যন্ত্র কি একটা জানি ছিল আর কি ওটা ভেতরে। বলছে যে এই সুতাটা সবসময় নিজের শরীরে ধারণ করবে আর কবচটা ধারণ করবি, যখনই এই সুতাটা মানে স্নান করলে নরম হয়ে যায়, পচে যায় না জিনিসটা, যখনই পচে যাবে আমার কাছে আসবি, আমি থাকি যে না থাকি, আর ওনার একটা সহকর্মী ছিল, ওনার সহকর্মীর সাথে যোগাযোগ করার ইয়েটা বলছে, উনি না থাকলে, উপস্থিত না থাকলে সহকর্মীর সাথে যোগাযোগ করে মানে তৎকাল ওই সুতাটা নিয়ে নিবি, আর কোনোদিন মানে আর কি ওটা খুলবি না, যাই আসে যা, আর কবচটা সবসময় ধারণ করে রাখতে বলছে শরীরের মধ্যে। তো ওটা হওয়ার পর মানে ওকে দেয় রেমেডিস নেওয়ার পর বাড়ি চলে যায়। বাড়িতে আসার পর ওর সাথে একদিন গেল ওই কবচ ধারণ করার পরে, যেদিন আসলো বাড়িতে সেই দিন কি বলতো, সেদিন স্বপ্ন দেখেনি কিন্তু, ঠিক আছে, কবচ নেওয়ার পর তার পরের দিন রাত্রিবেলায় স্বপ্ন দেখছে, কিন্তু ওর সাথে যেগুলা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো আর কি, কানের মধ্যে তোমার কি ওই দাঁত কিটকিটের আওয়াজ বা ঘাড়ের মধ্যে গরম নিঃশ্বাস, ওইসব জিনিস বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো তার ঠিক ধরো হচ্ছে 2 থেকে 3 দিন পর ওই স্বপ্ন আসা বন্ধ হয়ে যায়, মানে স্বপ্ন আসা আস্তে বন্ধ- আস্তে এরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা আস্তে আস্তে মানে জিনিসটা ঠিক হয়। হুম হুম হুম, ধীরে ধীরে মিলে যায়। মারাত্মক ঘটনা ছিল হুম হুম। মনীষ, মারাত্মক ঘটনা ছিল। হ্যাঁ, তো এটাই ছিল আর কি বলা, এইটুকুনি। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এন্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইড আপনারা যদি নতুন হন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা আমার সাথে শেয়ার করতে চান এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিং এর মাধ্যমে, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন। এবং এছাড়াও আমার থেকে স্পিরিচুয়াল হেল্প যদি চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে। কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে